সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং শুভ সকাল। আজকে ক্লাসটা আমি শুরু করতে যাচ্ছি। তার আগে তোমরা আমাকে একটু কমেন্ট করে ইনফর্ম করো তোমরা আমার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ কি না, ঠিক আছে? আচ্ছা ভাইয়াপুরা, তোমাদের চ্যাপ্টারটা শুরু করার আগে ইন জেনারেল আমি এই চ্যাপ্টার নিয়ে কিছু ব্রিফিং দিইনি। এই চ্যাপ্টারটা তোমরা ওভারঅল কিভাবে পড়বা, কোথা থেকে পড়বা, কেমন করে পড়বা, ঠিক আছে? তো ওই প্রসারণ চ্যাপ্টারটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে তোমরা যদি খেয়াল করো একটা দুটো প্রশ্ন হয়, ঠিক আছে? এবং প্রশ্নগুলো হয় একটু অ্যানালাইটিক্যাল বেসড। এমনিতেও তোমরা যদি মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নটা অ্যানালাইসিস করো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবা কি যে ফিজিক্স বা বায়োলজির প্রশ্ন যেরকম একদম সরাসরি বই থেকে দিয়ে দেয়, একদম বইয়ের লাইনটাই তোমরা পাবা। কেমিস্ট্রি প্রশ্নগুলো দেখা যায় কি একদম সরাসরি বইয়ের লাইনটা 40 to 50% প্রশ্নে থাকে না, একটু ডিস্টর্টেড টাইপের থাকে। এমন না যে বইয়ের বাইরে থেকে প্রশ্ন করে, প্রশ্নগুলো একদম বইয়ের ভিতর থেকেই হয়, অথবা অপশনগুলো একটু কেমন জানি প্যাটার্নে করতেছে। এই কারণে কেমিস্ট্রিটা একটু বুঝে বুঝে ধরে ধরে পড়তে হয়। কিছু কিছু প্রশ্ন একদম সরাসরি আসে, যেরকম উদাহরণ বলো বা জৈব যৌগের রিলেটেড যে প্রশ্নগুলো হয়, তো ওগুলো একদম সরাসরি চলে আসে। কিন্তু অন্যান্য প্রশ্নগুলো না একটু ল্যাঙ্গুয়েজের প্যাটার্নটা একটু টুইচিং থাকে। তো এই কারণে কেমিস্ট্রিটা একটু বুঝে বুঝে সময় নিয়ে পড়াটা ভালো। এবং মেডিকেল অ্যাডমিশনে কিন্তু কেমিস্ট্রি একটা বড় পোর্শন হোল্ড করে, তো তোমার কিন্তু কেমিস্ট্রিটাকে স্পেশালি জোর দিয়ে পড়তে হবে। তো তড়িৎ রসায়ন এই চ্যাপ্টারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে হাজারি স্যারের বই ইজ ইনাফ। গুহ স্যারের বই বা কবির স্যারের বই এক্সট্রা ইনফরমেশন অথবা একটা বা দুটো ইনফরমেশন এক্সট্রা আছে, যে একটা বা দুটো ইনফরমেশন আমি লেকচারের সময় বলে দিব। তারপরও কিছু কিছু ইনফরমেশন থাকে আনইম্পর্টেন্ট, কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, কিন্তু যেহেতু ইনফরমেশন গুলো এক্সট্রা আছে সেহেতু তোমাদের কম্পানিয়ন বুকে ইনফরমেশন গুলো দেওয়া আছে, কিন্তু সেই ইনফরমেশন গুলো হচ্ছে কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি ক্লাসে তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? আর হাজারি স্যারের বই পড়া ইজ মোর দেন ইনাফ ইন মাই ওপিনিয়ন। এবং হাজারি স্যারের বইটা প্রিভিয়াস 2 থেকে 3 এডিশনে তেমন কোনো চেঞ্জ হয় নাই। তেমন কোনো চেঞ্জ মানে কি, কোনো চেঞ্জই হয় নাই, শুধু যেটা হয়েছে পেজ নাম্বারটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো যারা 2019 থেকে এডিশন শুরু করছো সেক্ষেত্রে তোমাদের পেজ নাম্বার মিলাইতে অসুবিধা হওয়া ছাড়া বা পেজ নাম্বার ডিফারেন্ট হওয়া ছাড়া আসলে ইনফরমেশনে আর কোনো চেঞ্জ হবে না। কিন্তু যারা 2019-এর আগে এডিশন ব্যবহার করছো তাদের ক্ষেত্রে আসলে বইটাতে একটু সমস্যা হয়ে যাবে। 2019-এর আগের এডিশন গুলো আসলে এখন আর তেমন একটা ভ্যালিড না, ঠিক আছে? আশা করি তোমরা এতদিন ধরে ক্লাস করতেছো, তোমরা অলরেডি জেনে গেছো ব্যাপারটা। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে তড়িৎ রসায়ন প্রথম অংশ। প্রথম অংশে আমরা হচ্ছে দুইটা পার্ট নিব। সরি, তড়িৎ রসায়নের প্রথম অংশ হচ্ছে 4.1 থেকে 4.7.2 পর্যন্ত আমরা পড়াবো। আর তড়িৎ রসায়ন চ্যাপ্টার থেকে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তিনটা। একটা হচ্ছে তোমার জারণ তড়িৎ রাসায়নিক সারি বা সক্রিয়তা সিরিজ এবং অ্যাসোসিয়েটেড প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে তড়িৎ কোষ এবং অ্যাসোসিয়েটেড প্রশ্ন। 3 নাম্বার হচ্ছে ফুয়েল সেল, ঠিক আছে? আমরা আজকে চ্যাপ্টারে সক্রিয়তা সিরিজ এবং অ্যাসোসিয়েটেড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, কারণ এই জায়গাটা একটু বেশি কমপ্লিকেটেড, একটু সময় লাগে, এবং উদাহরণগুলো পড়বো, ঠিক আছে? তাহলে আমরা এই চ্যাপ্টারটা শুরু করছি। আমি স্ক্রিন শেয়ারিং এখন শুরু করব, তোমরা দেখো স্ক্রিনটা দেখতে পাও কিনা। আচ্ছা, স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে, আমি হচ্ছে ডক্টর কান্তা, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে, আমি ডক্টরে গোল করে ফেলেছি, সরি, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। আচ্ছা,
তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। তাহলে প্রথমে আমরা পড়বো হচ্ছে কমন প্রশ্ন এবং তাদের উত্তর। এক নম্বর হচ্ছে লেকচারে কোন বই ফলো করা হচ্ছে, হাজারি স্যার 2020 এডিশন জুলাই। নতুন এডিশনের বই কোনো নতুন তথ্য যুক্ত হয়নি, যেটা আমি তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছি। পেজ নাম্বার না মিললে কি করবা, ক্যালস করার দরকার নেই, মনোযোগ দিয়ে লেকচারটা শুনো, ঠিক আছে? আর তারপরে তোমাদের লেকচারের পিডিএফ দেওয়া হবে, তোমাদের বইয়ের পিডিএফ দেওয়া হবে, তোমরা সেখান থেকে দাগিয়ে নিতে পারবা, ঠিক আছে? পুরোনো এডিশনের বই যাদের, নতুন এডিশন আমি তো বললাম 2019-এর আগের বইয়ের এডিশন ফলো করা যাবে না, একেবারেই না। অন্যান্য লেখকের বই থেকে লেকচারে যা বলা হবে কম্পানিয়ন বুকে যা আছে, আর অবশ্যই এই চ্যাপ্টারের জন্য সাথে কম্পানিয়ন বুকটা রাখবা, ঠিক আছে? আমরা এখন ক্লাস লেকচার শুরু করব, বই কম্পানিয়ন বুক নিয়ে আমরা ক্লাস লেকচারটা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি। প্রথমে দেখো 4.1 তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদ। খেয়াল করো তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদে বিদ্যুতের তার, ঠিক আছে? এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন। আমরা যে ঘরে, অফিসে, বিভিন্ন কারখানায় বিদ্যুতের তার ব্যবহার করি, সেটি কি দিয়ে তৈরি করা হয়েছে? কপার ধাতুর তৈরি। কিন্তু দেখো রাস্তায় বিদ্যুৎ তড়িৎ প্রবাহে যদি মোটা তার বলে, তাহলে সেটা কি দিয়ে তৈরি করা হয়েছে? ধাতু সংকর, ঠিক আছে? তার মানে বিদ্যুতের তার যদি শুধু বলে সেটা কপার ধাতু দিয়ে তৈরি, মোটা তার বলে সেটা কি দিয়ে তৈরি হবে? সেটা হবে কপার ধাতু দিয়ে তৈরি, ঠিক আছে? এরপরে দেখো পদার্থকে পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তড়িৎ পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ অপরিবাহী, ঠিক আছে? তড়িৎ পরিবাহী, তড়িৎ অপরিবাহী, এটা হচ্ছে তোমাদের কবির স্যারের বইয়ের ক্লাস, হাজারি স্যারের বইয়ের ক্লাসিফিকেশন, ঠিক আছে? দেখো তড়িৎ পরিবাহী কারা? সকল ধাতু, ঠিক আছে? সকল ধাতু এবং গ্রাফাইট হচ্ছে তড়িৎ পরিবাহী, ঠিক আছে? আর তড়িৎ অপরিবাহী কারা? খেয়াল করো, তড়িৎ অপরিবাহীটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তড়িৎ অপরিবাহী পদার্থটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো। সেই ছন্দটা আমি তোমাদের জন্য লিখে এনেছি এবং এটা হচ্ছে তোমরা পাবা কম্পানিয়ন, কোন বই, কম্পানিয়ন বুকে পাবা, ঠিক আছে? এখানে বলছো যে কোন বই ফলো করা যাবে না। কোন বই ফলো করা না বাপু? আগের এডিশনটা তোমরা ফলো করো না। 2019-এর যে আগের এডিশন গুলো আছে, আমি বলেছি সেই এডিশন গুলো একটু বেশি পুরনো এবং সেই এডিশন গুলো অনেক চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আমরা তো সবসময় লেটেস্ট এডিশনটা বলি, সেখানে 2019-এর আগের এডিশন কিন্তু অনেক পুরনো এডিশন, ঠিক আছে? আমরা তো 2020 সালে আছি, তোমরা পরীক্ষা দিবা 2021 সালে ইনশাল্লাহ, সেক্ষেত্রে কিন্তু এর আগে এডিশন আসলে তোমাদের জন্য ভ্যালিড হবে না, আমি সেটা বলেছি, ঠিক আছে? খেয়াল করো তড়িৎ অপরিবাহী পদার্থের জন্য ছন্দ, কি কি ছন্দ আছে তড়িৎ অপরিবাহী পদার্থে? তারানা আপার, কালো গরু, সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল, ঠিক আছে? ওকে, খেয়াল করো ছন্দটা কি ছিল আমাদের? তারানা আপার, তারানা হালিম কি আমাদের মিনিস্টার ছিলেন, তাই না? টেলিযোগাযোগ মন্ত্রী। আমরা এই যে মোবাইল ফোন ব্যবহার করছি, নেট ব্যবহার করছি, উনি ছিলেন আমাদের টেলিযোগাযোগ মন্ত্রী। তারানা আপার, কালো গরু, সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল, ঠিক আছে? তারানা দিয়ে আমরা কি বুঝবো? তারানা দিয়ে আমরা বুঝবো তারপিন তেল। আপার পথে দুইটা জিনিস, পথে হচ্ছে প্লাস্টিক, পথে হচ্ছে পেট্রোল। কালোতে হচ্ছে দুইটা জিনিস, কালোতে কাঁচ, কালোতে কাঠ। গরুতে বুঝবো আমরা গন্ধ। আচ্ছা ভাইয়া আপুরা, গন্ধকের ইংরেজি কি? আমাকে একটু কমেন্ট করে জানাও তো, দেখি তোমাদের মনে আছে কিনা। সাতাদে হচ্ছে সিরামিক, হাতে হচ্ছে, হালিমে হচ্ছে হীরক, খেতে কিছু নাই, চিকনে হচ্ছে চিনি। ভেরি গুড। গন্ধক হচ্ছে সালফার। মনে রাখবা এখানে এই গন্ধকটা আসলে প্রেজেন্ট করতেছে সকল অধাতুকে, ঠিক আছে? সকল অধাতু তড়িৎ অপরিবাহী। তাহলে অধাতুগুলো কি? তড়িৎ অপরিবাহী। তাহলে সকল অধাতু তড়িৎ অপরিবাহী। ওকে, এখন দেখো সকল অধাতু তড়িৎ অপরিবাহী, কিন্তু একটু আগে কি বলছিলাম? গ্রাফাইটের কথা বলছিলাম না? গ্রাফাইট হচ্ছে একমাত্র অধাতু যেটা কিনা তড়িৎ পরিবাহী,
ঠিক আছে, তোমাদের বই কিন্তু দেওয়া আছে। অধাতব পরিবাহী উদাহরণ যদি তোমার কাছে চায়, তোমার উত্তর কি হবে? গ্রাফাইট। ঠিক আছে, আবার এখানে দেখো হীরক আছে যে কিনা তড়িৎ অপরিবাহী। আমরা কি জানি কার্বনের দুইটা রূপ, ভেদের মধ্যে একটা হচ্ছে হীরক আর একটা হচ্ছে গ্রাফাইট, তাই না? এখন আমাকে বলো তো তোমাদের মনে আছে কিনা দেখি, গ্রাফাইটের সংকরণ কি? sp2 নাকি sp3? আর হীরকের সংকরণ কি? ঠিক আছে, আর চিনির সংকেত একটু খেয়াল করো, চিনির সংকেত হচ্ছে C12H22O11। হ্যাঁ, গুড। গ্রাফাইটের সংকেত হচ্ছে sp2 আর হীরকের সংকেত হচ্ছে sp3। এই যে গ্রাফাইটে sp2 সংকরণ হওয়ার জন্য একটা মুক্ত ইলেকট্রন রয়েছে, গ্রাফাইট এই মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে। ঠিক আছে, আর হীরক sp3। কেমন? আচ্ছা, তাহলে আমরা আবার চলে আসি স্লাইডে। এই যে দেখো, তারানা আপার কালো গরু সাদা হালিমকে চিকন হয়ে গেল, এইটা হচ্ছে তোমরা কম্পানিয়ন বুকে পাবা, ছন্দটা কম্পানিয়ন বুকে লেখা আছে। ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিকে কি বলছে? তড়িৎ পরিবাহীর শ্রেণীবিভাগ। এতক্ষণ আমরা বলছিলাম তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থ কয় প্রকার? 2 প্রকার। এরপর হচ্ছে তড়িৎ পরিবাহীর শ্রেণীবিভাগ। তড়িৎ পরিবাহীকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে? তড়িৎ পরিবাহীকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। ঠিক আছে, সুপরিবাহী, অর্ধপরিবাহী এবং সুপার কন্ডাক্টর বা কুপরিবাহী। ঠিক আছে, খেয়াল করো, সুপরিবাহী কারা? যাদের মধ্যে দিয়ে তড়িৎ খুব আরামে প্রবাহিত হয়, যেরকম ধাতুগুলো। সাধারণত সব ধাতুই তড়িৎ সুপরিবাহী, কিন্তু কিছু কিছু ধাতু আছে যারা তড়িৎ অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। ঠিক আছে, খেয়াল করো, সুপরিবাহী ইংরেজি হচ্ছে গুড কন্ডাক্টর, আমাদের এই ইংরেজিটা লাগবে। আর অর্ধপরিবাহীর ইংরেজি কি? সেমি কন্ডাক্টর। ঠিক আছে, সেমি কন্ডাক্টর, আমাদের এই ইংরেজি টার্মটাও লাগবে। অর্ধপরিবাহী উদাহরণগুলো আমাদের মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে সিলিকন, 2 নাম্বার হচ্ছে জার্মেনিয়াম। সিলিকন এবং জার্মেনিয়াম হচ্ছে অর্ধপরিবাহী। এরা কোন গ্রুপের মৌল? পর্যায়সারণী গ্রুপ 4A বা 14 এর মৌল। এদেরকে অর্ধধাতু বা মেটালয়েড বলা হয়ে থাকে। প্রত্যেকটি ইনফরমেশন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর বলার আগে তোমরা আমাকে একটু বলো তো, যখন তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়ছে, তখন কি পদার্থের রোধ বাড়ে নাকি কমে? তাপমাত্রা বাড়ছে, ঠিক আছে, তাপমাত্রা আমি বাড়াই দিলাম, তাহলে পদার্থের রোধ কি হবে? তাপমাত্রা বাড়লে পদার্থের রোধ বাড়বে। ভেরি গুড। তাহলে তাপমাত্রা কমলে পদার্থের রোধ কমবে। সেক্ষেত্রে আমরা ধরো পদার্থ মানে কি এখানটা আসলে সুপরিবাহীর জন্য, অর্ধপরিবাহীর জন্য তো ব্যাপারটা উল্টা, সেটা আমরা জানি। সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। এখন খেয়াল করো, তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে, তাপমাত্রা কমালে রোধ কমবে, রোধ কমাতে 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 তাপমাত্রা কমাতে 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 আমরা এমন একটা তাপমাত্রায় চলে যেতে পারি যে তাপমাত্রা গেলে পদার্থের রোধ 0 হয়ে যায়। ঠিক আছে, এই যে দেখো, এই তাপমাত্রার নিচে এইসব পরিবাহী কোনো রোধ থাকে না। আর রোধ না থাকলে আমরা কি বলতে পারি? যখন রোধ নাই, পরিবাহিতা একদম 100%, তার মানে কোনো বিনা বাধায় তড়িৎ চলাচল করতে পারবে। এই যে এই নিম্ন তাপমাত্রায় যে পদার্থে কোনো রোধ থাকে না, তাদেরকে বলা হয় সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর হচ্ছে সংকর ধাতু, এবং সংকর ধাতুর অক্সাইড গুলোকে বলা হয় সুপার কন্ডাক্টর। এবং এদেরকে এক্সাম্পল দেখো, 2টা দেওয়া আছে, নিবেডিয়াম, জার্মেনিয়াম, ইউরেসিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড। ঠিক আছে, দেখো সুপার কন্ডাক্টরের টেম্পারেচার দেওয়া আছে, যে তাপমাত্রায় একটা পদার্থ সুপার কন্ডাক্টর হিসেবে আচরণ করবে, এই টেম্পারেচারটাকে বলা হয় সন্ধি তাপমাত্রা। ঠিক আছে, সন্ধি তাপমাত্রা। এই সন্ধি তাপমাত্রা টিসিতে এক্সপ্রেস করা হয়, এবং এই যে 2টা পদার্থের সন্ধি তাপমাত্রার মান দেওয়া আছে সেটা আমাদেরকে পড়তে হবে। কেমন? তাহলে সুপার কন্ডাক্টর ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। দেখো, তড়িৎ পরিবাহী প্রকারভেদ, তড়িৎ পরিবহনের মেকানিজমের উপর ভিত্তি করে। আচ্ছা আচ্ছা, তোমরা দেখো, স্ক্রিন দেখতে পাচ্ছ না ভাইয়া আপুরা? সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু জানা কেমন? দেখো, তড়িৎ পরিবহনের মেকানিজমের উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহী কয় প্রকার? 2 প্রকার।
ঠিক আছে? তাহলে যদি বলে তড়িৎ পরিবহনের মেকানিজমের উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহী কয় প্রকার? 2 প্রকার। আর যদি শুধু বলে যে তড়িৎ পরিবাহী কয় প্রকার, তখন কি হবে? তড়িৎ পরিবাহী 3 প্রকার। এটা একটু খেয়াল করো, মেকানিজম কথাটা উল্লেখ করলে তোমার কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে তড়িৎ পরিবাহী 2 প্রকার হয়ে যাবে। কেমন? এখানে 2টা পরিবাহীর কথা বলা হয়েছে, ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। খেয়াল করো, ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন হয় কি দিয়ে? ইলেকট্রন দিয়ে। এখানে দেখো সঞ্চারণশীল ইলেকট্রন দিয়ে, এই কারণে ধাতব পরিবাহীকে ইলেকট্রনীয় পরিবাহীও বলা হয়ে থাকে। এই যে কপার ধাতু এবং গ্রাফাইট অধাতু হলো ইলেকট্রনীয় পরিবাহী। এরপরে খেয়াল করো, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কারা? মনে রাখবা, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে যৌগগুলো, ঠিক আছে? যে সকল যৌগ তড়িৎ বিশ্লেষিত হয়, যে অর্থাৎ আয়নিক যৌগগুলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হিসাবে কাজ করে থাকে। খেয়াল করো, আয়নিক যৌগ, ঠিক আছে? কারণ তারা তড়িৎ বিশ্লেষিত হয়ে আয়নিত হয়, তারপরে তারা আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে। এখন তোমার প্রশ্ন হতে পারে, আপু আয়নিক যৌগ তড়িৎ বিশ্লেষ্য বুঝলাম, সমযোজী যৌগগুলো কি তড়িৎ অবিশ্লেষ্য? খেয়াল করো, তোমরা মনে হয় তোমরা এটা হচ্ছে পর্যায় সারণীতে পড়ছো। সমযোজী যৌগের একটা বৈশিষ্ট্য থাকে না, পোলারিটি। যে সকল সমযোজী যৌগ এই পোলারিটি ধর্মটা প্রদর্শন করবে, অর্থাৎ পোলার সমযোজী যৌগ হবে, তারা হবে তড়িৎ বিশ্লেষ্য। আর অপোলার সমযোজী যৌগ যারা, তারা তড়িৎ অবিশ্লেষ্যই থাকবে। খেয়াল করো, এই যে জলীয় দ্রবণে আয়নিক যৌগ এবং পোলার সমযোজী যৌগ আয়নিক পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কাজ করবে। ব্যাপারটা ক্লিয়ার? এরপরে দেখো, তড়িৎ বিশ্লেষের শ্রেণী বিভাগ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে কয় শ্রেণীতে ভাগ করা হচ্ছে? 3 শ্রেণীতে ভাগ করা হচ্ছে, সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য। আমরা জানি যে কোনো কিছুরই উদাহরণ আমাদেরকে পড়তে হবে, তাই না? আমরা উদাহরণগুলো এখানে পড়বো না, চ্যাপ্টারে একটু আগালে আমরা এই উদাহরণগুলো পাবো, আমরা উদাহরণগুলো তখন পড়বো। এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন কি দেখো, একটা আয়নিক যৌগ যখন আমরা পড়বো, খেয়াল করো, একটা আয়নিক যৌগে কত পার্সেন্ট আয়নিত হচ্ছে? 70 থেকে 100% আয়নিত হচ্ছে একটা আয়নিক যৌগে, ঠিক আছে? একটা আয়নিক যৌগে 70 থেকে 100% আয়নিত হয়। আর একটা যখন আয়নিত হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে? সবল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে সবল তড়িৎ বিশ্লেষ্য কত পার্সেন্ট আয়নিত হয়? 70 থেকে 100%। আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কত পার্সেন্ট আয়নিত হয়? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আয়নিত হয় 1 থেকে 10%, ঠিক আছে? এই যে দেখো 1 থেকে 10% যারা আয়নিত হয় তাদেরকে বলা হয় দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, দাগানো আছে। এরপরে আমরা চলে আসি জেনে রাখো তথ্যগুলোতে। এই জেনে রাখো তথ্যগুলোতে খেয়াল করো, প্রথমে আমি বলে দিয়েছি 1 নাম্বার যে দাগানো, সেটা হচ্ছে ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন করে কারা? মুক্ত ইলেকট্রন। আর আয়নিক বিশ্লেষে তড়িৎ পরিবহন করবে কারা? আয়নগুলো, ঠিক আছে? এটা আছে 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্টে দেখো একটা কথা বলছে, কঠিন আয়নিক যৌগ তড়িৎ অপরিবাহী। কঠিন আয়নিক যৌগ কিরকম হবে? তড়িৎ অপরিবাহী হবে, তাই না? খেয়াল করো, কঠিন আয়নিক যৌগ তড়িৎ অপরিবাহী। কঠিন, তোমার প্রশ্ন কনফিউজ করবে এভাবে, তোমার তাহলে বলবে যে নিচের কোনটি তড়িৎ পরিবাহী, ঠিক আছে? প্রশ্ন হবে এরকম, তো নিচের কোনটি পরিবাহী? প্রশ্ন অপশন হবে কি, যে কঠিন সোডিয়াম ক্লোরাইড, কঠিন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর একটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড। তাহলে তোমার উত্তর কি হবে বলো তো? এই যে পরেরটাতে দেখো বলছে আয়নিক যৌগের জলীয় দ্রবণ এবং গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবাহী হয়ে থাকে। তাহলে তোমার উত্তর কি হবে? নিচের কোনটি যদি পরিবাহী এরকম অপশন থাকে, অবশ্যই গলিত সোডিয়াম ক্লোরাইড, তাই না? এটা হচ্ছে অ্যান্সার। কারণ কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড বা কঠিন অবস্থায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবাহী না, তারা তড়িৎ অপরিবাহী। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, দাগায় নাও। যে ঝাপসা দেখতেছো সে একবার একটু বের হয়ে আবার ঢুকে পড়ো, তাহলে স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে, বা স্ক্রিনের রেজুলেশনটা বাড়াই নিতে পারো, বা ব্রাইটনেসটা একটু বাড়াই নিতে পারো, ঠিক আছে? আর নেটে যদি তোমার বাসার নেটে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু তোমার স্ক্রিনটা ঝাপসা আসবে, ঠিক আছে? যেহেতু মেজরিটি স্ক্রিন ক্লিয়ার, সেক্ষেত্রে তোমার স্ক্রিনে হয়তো সমস্যা হচ্ছে, বা তোমার নেটে কোনো ধরনের সমস্যা হচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে পার্থক্য।
তার আগে একটা লাইন দাগায় নাও, খেয়াল করো ভালোভাবে, তোমাদের এখানে দাগানো আছে। পারদ তরল ধাতু হলেও তড়িৎ পরিবাহী। তার মানে একমাত্র তরল ধাতু যেটা তড়িৎ পরিবাহী সেটার নাম কি? পারদ। একমাত্র তরল ধাতু যেটা তড়িৎ পরিবাহী সেটা হচ্ছে পারদ। ঠিক আছে, এটা কিন্তু আসবে ডেইলি এক্সামে, এটা আসবে অথবা স্পেশাল এক্সামে আসবে অথবা রিভিউ এক্সামে আসবে। একমাত্র তরল ধাতু যেটা তড়িৎ পরিবাহী পারদ। তাহলে একটু আগে পড়াইছে বলতো একমাত্র অধাতু যেটা তড়িৎ পরিবাহী গ্রাফাইট। এই যে দেখাই যাচ্ছে যে গ্রাফাইট হচ্ছে কার্বনের একটি রূপভেদ যেটি sp2 সংকরিত এবং মুক্ত ইলেকট্রনের কারণে তড়িৎ পরিবাহী হয়ে থাকে। সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এরপরে আমরা যাব পরবর্তী টপিকে। দেখো ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষক পরিবাহীর মধ্যে পার্থক্য। এখানটা একটা জিনিস খেয়াল করো, এটা আমি কোথায় পাইছি? এটা হচ্ছে পার্থক্যটা তোমাদের কম্পানিয়ন বুকে দেওয়া আছে। এই পার্থক্যটা এভাবে পড়লে হবে কি সহজে মনে থাকে। বইয়ে দেখবা যে 5টা 6টা বড় বড় পয়েন্ট করে বলা আছে, বড় বড় পয়েন্ট গুলো না পরীক্ষার হলে চোখের সামনে ভেসে ওঠে না, কিন্তু এই ধরনের জিনিসগুলো দেখবা খুব ক্লিয়ারলি তুমি পরীক্ষার হলে মনে আনতে পারবা। ঠিক আছে, এই কারণে তোমাদেরকে আমরা এভাবে করে দিছি। খেয়াল করো, ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন হয় কি দিয়ে? ইলেকট্রন দিয়ে। আর তড়িৎ বিশ্লেষে হয় আয়ন দিয়ে, এটা তো বুঝাই দিছি। তাপমাত্রা বাড়লে ধাতব পরিবাহীর পরিবাহিতা কিরকম হবে? তোমরা একটু আগেই বলছো তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, তাহলে কি হবে? পরিবাহিতা কমবে, স্বাভাবিক। কিন্তু তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে কি হয়? যখন তাপমাত্রা বাড়ে তখন কি হয়? রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বাড়ে না? বাড়ে। ওই যে তোমরা পড়ছো কিনা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে এরকম কথা মনে হয় বলা আছে, প্রতি 10°C তাপমাত্রা বৃদ্ধির জন্য তাপমাত্রা অলমোস্ট বিক্রিয়ার গতিবেগ অলমোস্ট 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। তাহলে যদি বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় তার মানে কি সে আসলে বেশি বেশি আয়নিত হচ্ছে। যত বেশি আয়নিত হবে, যত বেশি আয়ন আছে তত বেশি তড়িৎ পরিবহন হবে। ঠিক আছে, তাহলে তাপমাত্রার সাথে তড়িৎ বিশ্লেষের সম্পর্ক কি হবে? সমানুপাতিক, কিন্তু তাপমাত্রার সাথে ধাতু পরিবাহীর সম্পর্ক ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ধাতু পরিবাহিতা তড়িৎ পরিবহন ভৌত প্রক্রিয়া, স্বাভাবিক। তাহলে তড়িৎ বিশ্লেষণ রাসায়নিক প্রক্রিয়া। ধাতব পরিবাহিতে কার সূত্র প্রযোজ্য? এটা ট্রিপল স্টার ইম্পর্টেন্ট, খেয়াল করো। ধাতব পরিবাহিতে হচ্ছে কুলম্বের সূত্র প্রযোজ্য। কার সূত্র প্রযোজ্য ধাতব পরিবাহিতে? কুলম্বের সূত্র প্রযোজ্য। কেমন? খেয়াল করো, কুলম্বের সূত্র প্রযোজ্য, আর তড়িৎ বিশ্লেষক পরিবাহীর জন্য প্রযোজ্য ফ্যারাডে সূত্র। তাহলে তোমাকে যদি বলে তড়িৎ বিশ্লেষক পরিবাহীতে কার সূত্র প্রযোজ্য, উত্তর হবে ফ্যারাডে সূত্র। তাহলে আপু আপনি এখানে ওহমের সূত্রটা কেন লিখে আনছেন? একটু পরেই তোমরা যখন বইয়ে যাবা তখন দেখবা বইয়ে একটা জায়গায় বলা হয়েছে তড়িৎ বিশ্লেষক পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য। তো এটা একটা স্পেশাল ক্রাইটেরিয়া যেটা আমি তোমাদেরকে এখনই দেখাই দিচ্ছি। সরি, এই যে তড়িৎ বিশ্লেষক দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ওহমের সূত্র মেনে চলে। দেখেছো ব্যাপারটা? এই জিনিসটার জন্য আমি ওখানটায় তোমাদেরকে ছকে ওহমের কথাটা লিখে রেখেছি, যেহেতু বইয়ে এক জায়গায় ওহমের কথা বলা আছে। কিন্তু ভাইয়া আপুরা তোমাদের প্রশ্নে যদি বলে তড়িৎ বিশ্লেষে কোন সূত্র প্রযোজ্য, তোমার উত্তর হবে অবশ্যই এবং অবশ্যই ফ্যারাডের সূত্র প্রযোজ্য। অপশনে যদি ওহম থাকে তাহলেও তোমার উত্তর হবে ফ্যারাডে, কিন্তু অপশনে যদি তুমি ফ্যারাডে কথাটা না পাও তখন তুমি ওহম অ্যান্সার করবা, কারণ এখানটা একটা জায়গায় ওহম কথাটা বলা আছে। যতক্ষণ পর্যন্ত অপশনে ফ্যারাডে আছে তোমার উত্তর কি হবে? ফ্যারাডে। যখন অপশনে ফ্যারাডে নাই সেক্ষেত্রে তুমি ওহমটাকে উত্তর করবা। এটার জন্য আমি ওই জায়গাটার পাশে ওহম কথাটা লিখে এনেছি। ঠিক আছে, তারপরে দেখো তড়িৎ পরিবহনের গতিবেগ কার বেশি? ধাতব পরিবাহী তড়িৎ পরিবহনে গতিবেগ বেশি। ধাতব পরিবাহী তড়িৎ পরিবহন
যে করবে সেটা ক্ষমতাও বেশি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দুটোই কম, ঠিক আছে। আর ধাতু পরিবাহী উদাহরণ তো আমি তোমাদেরকে অলরেডি বুঝিয়ে দিয়েছি, সকল ধাতু এবং গ্রাফাইট। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী উদাহরণ হবে গলিত বা দ্রবীভূত আয়নিক যৌগ। এবং কোন ধরনের সমযোজী যৌগ, পোলার নাকি অপোলার বলো তো? তোমরা সবাই জানো পোলার সমযোজী যৌগ, তাই না? পোলার সমযোজী যৌগ। তাহলে আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিক হচ্ছে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা, যেটা কিনা 4.2, ঠিক আছে, 4.2। এখন দেখো এখান থেকে আমাদের কি পড়তে হবে, এখান থেকে আমাদের পড়তে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে রোধের একক কি আর একটা হচ্ছে পরিবাহিতার একক কি। রোধের একক হচ্ছে ওহম, এখান থেকে বোঝানোর কিছু নয়, আমরা 9-10 থেকে পড়ে আসছি, কিন্তু তোমার মাথায় যেটা রাখতে হবে যখন একক চায় তখন তোমাদের দেখবা যে মেনশন করে দেয় কোন ইউনিটে যাচ্ছে, এসআই পদ্ধতি বা সিজিএস পদ্ধতি। এখন রোধ হচ্ছে এমন একটা জিনিস যার এসআই পদ্ধতিতে একক ওহম, সিজিএস পদ্ধতিতে একক ওহম, ঠিক আছে। এইটাই হচ্ছে এখান থেকে উল্লেখযোগ্য যে রোধের একক সিরিয়াস পদ্ধতিতেও ওহম, এসআই পদ্ধতিতেও ওহম। আর পরিবাহিতার একক কি, এসআই পদ্ধতিতে যদি বলে তাহলে একক হচ্ছে সিমেন্স, আর সিরিয়াস পদ্ধতিতে একক হলো ওহম ইনভার্সন, আমরা সবাই জানি। কিন্তু পাশে দেখো একটা সুন্দর করে মহ কথাটা লেখা আছে, যেটা আমাদের চোখ এড়ায় যায়। ব্যাপারটা কিছুই না, আমরা যখন বলি ওহম ইনভার্স 1, এটাকে যদি জাস্ট আমি উল্টা করে লেখা শুরু করি MHO, তখনই জিনিসটা হয়ে যাবে মহ। এটাই হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে তড়িৎ পরিবাহিতার একক। তাই সিজিএস পদ্ধতিতে একক কিন্তু আমরা পাইলাম ওহম ইনভার্স 1, মহ দুটাই। আর এসআই পদ্ধতিতে হচ্ছে সিমেন্স। এই জিনিসটা আমরা একটু খেয়াল করব, ঠিক আছে। এরপরে চলে আসি তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার প্রকারভেদ, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা কয় প্রকার? 3 প্রকার। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা 3 প্রকার, আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা, নট মোলাল পরিবাহিতা, মোলার পরিবাহিতা। ভালো করে খেয়াল করো, র দিয়ে আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানটায় কি মুখস্থ করতে হবে? এগুলোর নাম মুখস্থ করতে হবে, অবশ্যই নাম মুখস্থ করতে হবে। নাম মুখস্থ করার জন্য আমরা মনে রাখবো টাকা মেশিন, তাই না, এটিএম, তাই না। আমরা এটিএম মেশিন দিয়ে কি করি? টাকা বের করি। তো এই ছন্দটা হচ্ছে একদম এত কমন একটা ছন্দ, দেখবে যে ডেইলি এক্সাম সব এক্সামে এই প্রশ্নটা করা হচ্ছে, একদম 1 নাম্বার কাঁচা কাঁচা পেয়ে যাওয়া। সেক্ষেত্রে তাহলে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা কয় প্রকার? 3 প্রকার। আপেক্ষিক পরিবাহিতা, এই যে এতে কি আপেক্ষিক পরিবাহিতা, টিতে কি তুল্য পরিবাহিতা, আর এমতে কি মোলার পরিবাহিতা, ঠিক আছে। আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা, কেমন? এরপরে খেয়াল করো এখান থেকে আমাদের কি লাগবে, দেখো আপেক্ষিক পরিবাহিতার ইংরেজি টার্ম আমরা সব সময় জানি, মেডিকেল অ্যাডমিশনের জন্য ইংলিশ টার্মিনোলজিটা ইম্পর্টেন্ট, তাই না। যেরকম এই যে এখানে বলছে স্পেসিফিক কন্ডাক্টেন্স, যেটাকে বলি আমরা কাপ্পা দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে ইংরেজির নাম লাগবে কি দিয়ে প্রকাশ করছি সেটা লাগবে। তো এই বিশ্লেষণের তুল্য পরিবাহিতা দেখো ইকুইভ্যালেন্ট কনভ্যালেন্স, যেটাকে আমরা প্রকাশ করে থাকি ল্যামডা দিয়ে, আর মোলার কন্ডাক্টেন্স যেটাকে আমরা প্রকাশ করি AM বা মিউ দিয়ে, ঠিক আছে। আমাদের কিন্তু কি দিয়ে প্রকাশ করি সেটাও জানতে হবে। ওকে, তাহলে আমি এখানটা ক্লিয়ার করে পরের টপিকটাতে স্লাইডে চলে যাচ্ছি, ঠিক আছে। এর পরের টপিকটা দেখো, এই যে আমি সুন্দর করে লিখে রেখেছি যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা, তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা থেকে আমরা কি কি ইনফরমেশন পড়বো। ভাইয়া আপুরা এই ছকটা তোমরা কোথায় পাবা? এই ছকটা পাবা সহায়ক নোটে। খেয়াল করো, আমরা যখন আপেক্ষিক পরিবাহিতা পড়বো, আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞাটা দরকার, এককটা দরকার, সমীকরণটা দরকার, এই 3টা জিনিস আমাদের পড়তে হবে। তুল্য পরিবাহিতার সংজ্ঞা, একক, সমীকরণ, মোলার পরিবাহিতার সংজ্ঞা, একক, সমীকরণ। খেয়াল করো, যখন তুমি আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা পড়বা, দেখবা যে বইয়ের সংজ্ঞাটা 3 লাইনের, এত বড় সংজ্ঞা মনে রাখা খুব কঠিন। আমরা আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞায় কি খুঁজবো? সেন্টিমিটার কিউব কথাটা আছে কিনা, অথবা 1 সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার স্কয়ার। খেয়াল করো আপেক্ষিক পরিবাহিতা তোমাদের যাদের সামনে বই আছে শুরুতেই কথা বলা আছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, দুইটা মিলালে কিন্তু 1 সেন্টিমিটার কিউবই হয়। তার মানে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞায় আমরা খুঁজবো 1 সেন্টিমিটার কিউব। তুল্য পরিবাহিতার সংজ্ঞায় আমরা কি খুঁজবো? 1 গ্রাম তুল্য ভর। আর মোলার পরিবাহিতার সংজ্ঞায় আমরা কি খুঁজবো? 1 মোল পদার্থ। ক্লিয়ার সবার কাছে? আর এককগুলো দেখো আমি সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতিতে একক পাশাপাশি রেখেছি, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এখানে যে জিনিসটা খেয়াল করবে, দেখো মোলার পরিবাহিতার ক্ষেত্রে মোলটা সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে সেম, আর গ্রাম ইকুইভ্যালেন্ট তুল্য পরিবাহিতার ক্ষেত্রে এটাও এসআই পদ্ধতি এবং সিজিএস পদ্ধতিতে সেম।
ঠিক আছে, সেক্ষেত্রে দুইটা জিনিস যেহেতু সেম, আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। আমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, যেহেতু এখানে গ্রাম ইকুইভ্যালেন্ট কথাটা বলছে, গ্রাম কথাটা আছে, সেক্ষেত্রে মনে হয় এটা এসআই একক না, কিন্তু না, এসআই পদ্ধতিতে এককটা সিমেন্স মিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1ই হবে। কেমন? এরপরে দেখো আমি এখানটায় সমীকরণগুলো তোমাদের জন্য দিচ্ছি, ঠিক আছে? এই সমীকরণগুলো বইয়ের ভিতরেই আছে, তোমরা সমীকরণগুলো বইয়ের ভিতর থেকে পড়ে নিবে। আপেক্ষিক পরিবাহিতা দেখো কি দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, কাপ্পা দিয়ে, তাই না? আর তুল্য পরিবাহিতা এক্সপ্রেস করা হয়েছে লামডা, আর এটাকে বলা হচ্ছে মিউ। মিউকে তুমি এভাবেও লিখতে পারো, আবার এভাবেও লিখতে পারো, ঠিক আছে? খেয়াল করো, আপেক্ষিক পরিবাহিতা আমরা সবাই জানি, এটা দিয়ে আমরা অনেক ম্যাথ করে আসছি, এটা আলাদাভাবে বোঝানোর কিছু নেই, কিন্তু তুল্য পরিবাহিতায় নিচে কিন্তু সি, আর মোলার পরিবাহিতার নিচে কিন্তু এম, আর বাদ বাকি সব কিন্তু দুইটা জায়গায় সেম। মনে হতে পারে দুইটা জিনিস এক, কিন্তু দুইটা জিনিস আলাদা, কারণ তুল্য পরিবাহিতায় সি আর মোলার পরিবাহিতায় এম, ঠিক আছে? এরপর দেখো, জেনে রাখো বলতে একটা ইনফরমেশন আছে, যেটা কিনা নতুন বুকের 543 নাম্বার পেজে আর পুরানো বইয়ের 513 নাম্বার পেজে তোমরা পেয়ে থাকবে। জেনে রাখো ইনফরমেশন, দেখো নিম্নোক্ত বিষয়ের উপর নির্ভর করে, এই জায়গাটা একবার একটু ভালো করে রিডিং করবা। নিম্নোক্ত তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা নিম্নোক্ত কয়টি বিষয়ের উপর নির্ভর করতেছে? 7টি, ঠিক আছে? এরপরে দেখো একটা কথা বলছে, ডাইইলেকট্রিক ধ্রুবক, এটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখবা। ডাইইলেকট্রিক ধ্রুবকের মান যত বৃদ্ধি পাবে, একটা তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা তত বাড়বে, ঠিক আছে? তার মানে যে পদার্থের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান যত বেশি, সে পদার্থ তত বেশি আয় নিতে হবে, সেই পদার্থে তড়িৎ পরিবাহিতা তত বেশি। এখানে দেখো দুইটা পদার্থের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান দেওয়া আছে, একটা হচ্ছে পানি, যেটা ডাইইলেকট্রিক ধ্রুবকের মান 80, আর একটা হচ্ছে মিথাইল অ্যালকোহল, যেটা ডাইইলেকট্রিক ধ্রুবকের মান হচ্ছে 30, ঠিক আছে? তাহলে পানির কত? 80, আর মিথাইল অ্যালকোহলের কত? 30, ঠিক আছে? এই জিনিসটা মুখস্থ করতে হবে। পুরোনো বইয়ে এই মানটা কিন্তু অন্যরকম দেওয়া আছে, পুরোনো বইয়ের মান নিয়ে কনফিউজ করা যাবে না, আমাদের নতুন বইয়ের মান পড়তে হবে। পানির হচ্ছে 80, আর মিথাইল অ্যালকোহল হচ্ছে 30, ঠিক আছে? এরপরে চলে আসি, ঠিক আছে? এরপরে টপিকটা দেখো, তোমরা চলে আসো নতুন বুকের 544 নাম্বার পেজে এবং পুরাতন বইয়ের 514 নাম্বার পেজের দিকে আছে, ঠিক আছে? পুরাতন বই বলতে আমি আসলে এক এডিশন, ইমিডিয়েট এক এডিশন আগের বইটার কথা বলছি। দেখো, তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার বৈশিষ্ট্য, এখানটায় খেয়াল করো 1 নাম্বার পয়েন্ট আর 3 নাম্বার পয়েন্টে দুইটা জিনিস নির্দিষ্ট বলছে। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, মানে অর্থাৎ পদার্থ, আর একটা হচ্ছে পদার্থের পরিমাণ, ঠিক আছে? তার মানে এই দুইটা জিনিস শুধুমাত্র নির্দিষ্ট হবে, আর কোনো কিছু নির্দিষ্ট হবে না। এই যে দেখো, পদার্থের পরিমাণ নির্দিষ্ট আর তড়িৎ বিশ্লেষ্যতা নির্দিষ্ট। আর দেখো, কোনটাই নির্দিষ্ট না, যেরকম আয়তন নির্দিষ্ট না, আয়তন নির্দিষ্ট না হয়, ঘনমাত্রা নির্দিষ্ট না, ঘনমাত্রা নির্দিষ্ট না হয়, তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা বিভিন্ন। তার মানে তোমাদের যদি প্রশ্ন হয়, সেক্ষেত্রে আমরা কি মনে রাখবো? শুধু দুইটা জিনিস নির্দিষ্ট। সেই দুইটা জিনিস কি? একটা হচ্ছে পদার্থ, আর একটা হচ্ছে পদার্থের পরিমাণ। ক্লিয়ার ব্যাপারটা? এরপর দেখো 4.2.2, এই টপিক থেকে কোনো কিছু পড়তে হবে না, এই টপিকটা বাদ রাখতে পারো, খুবই কমপ্লিকেটেড একটা জায়গায়, এখান থেকে প্রশ্ন কখনো হয় নাই, হবে না আশা করা যায়, ঠিক আছে? এরপরের টপিকটাতে আসি, 4.3, বিভিন্ন দ্রবণের তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতার পার্থক্য। ওই যে মনে আছে, শুরুতে বলেছিলাম, দেখে তোমাদের কতটুকু মনে আছে, সবল তড়িৎ বিশ্লেষে তড়িৎ পরিবাহিতা কত পার্সেন্ট? মনে আছে কিনা দেখি, সবল তড়িৎ বিশ্লেষে তড়িৎ পরিবাহিতা কত পার্সেন্ট? সবল তড়িৎ বিশ্লেষে কত পার্সেন্ট পরিবাহিতা? এই যে দেখো, সবল তড়িৎ বিশ্লেষ্য, এর তড়িৎ পরিবাহিতা হচ্ছে 70 থেকে 100%, ঠিক আছে? আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কত পার্সেন্ট হয়? 1 থেকে 10%, তাই না? এখন দেখো, সবল তড়িৎ বিশ্লেষ্য বলতে আমরা কি বুঝি? আয়নিক যৌগ, সবল অ্যাসিড এবং সকল ক্ষার। খেয়াল করো, এটা হচ্ছে একটা সারফেস রুল। সারফেস রুল অনুযায়ী আয়নিক যৌগ গুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় সবল অ্যাসিড, সবল অ্যাসিড বলতে আমরা কি বুঝি? সবল অ্যাসিড বলতে আমরা বুঝি সাধারণত অজৈব অ্যাসিড, ঠিক আছে? অজৈব অ্যাসিড এবং সকল ক্ষার, অর্থাৎ অজৈব ক্ষার গুলো বা সব ক্ষার, জৈব প্লাস অজৈব, এরা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যারা দুর্বল ক্ষার এবং দুর্বল অ্যাসিড।
এখন খেয়াল করো, আমাদের সারফেস রুল হচ্ছে দুর্বল ক্ষার বা দুর্বল অ্যাসিড কারা হয়? দুর্বল ক্ষার বা অ্যাসিড হবে হচ্ছে তারা যারা হচ্ছে জৈব যৌগ, তাই না? তাহলে আমরা ইন জেনারেল বলতে পারি জৈব যৌগগুলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আর কেউ কেউ আছে অপোলার সমযোজী, তারা কি হবে? তড়িৎ অবিশ্লেষ্য। শুরুতেই বলছে পোলার গুলো হয়তো বা তড়িৎ বিশ্লেষ্য হবে, কিন্তু অপোলার গুলো বা আংশিক পোলার গুলো তড়িৎ অবিশ্লেষ্য হবে। তাহলে এখন তোমরা আমাকে একটু বলো তো, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য, সরি নিচের কোনটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য? দুর্বল, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং টার্টারিক অ্যাসিড। বলো তো কোনটা দুর্বল হবে আমি এতক্ষণ ধরে যেটা পড়ালাম সেটার উপর ভিত্তি করে? ডি, ভেরি গুড অ্যান্সার হবে ডি, অর্থাৎ টার্টারিক অ্যাসিড, তাই না? কেন? কারণ টার্টারিক অ্যাসিড হচ্ছে একটা জৈব যৌগ। এই জৈব যৌগটা কোথায় পাই? যে তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। সেরকম মনে করো আমাদের লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, বা তোমার লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, এগুলো জৈব অ্যাসিড, ঠিক আছে। জৈব অ্যাসিডগুলো সাধারণত দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। কিন্তু সব যদি এত সহজ হতো তাহলে তো সবাই মেডিকেলে চান্স পেত, তাই না? কিছু কিছু ব্যতিক্রম থাকবে। সেই ব্যতিক্রমগুলো আমরা কিভাবে মনে রাখবো? ব্যতিক্রমগুলো আমরা মনে রাখবো ছন্দ দিয়ে, ঠিক আছে। তাহলে এই ছন্দটাতে আমরা চলে আসি। ছন্দটা কি দেখো, সবল তড়িৎ বিশ্লেষের জন্য ছন্দ দিই। প্রথমে হচ্ছে আমরা দুর্বল তড়িৎ বিশ্লেষের জন্য ছন্দ পড়বো, ঠিক আছে। দুর্বল তড়িৎ বিশ্লেষের ছন্দটা কি? সফিক ইথারকে অ্যামোনিয়া দ্রবণে হাফ চোবালো, ঠিক আছে। ছন্দটা কি? সফিক, আমাদের মধ্যে সফিক যারা আছো দেখো তুমি কত খারাপ, তুমি হচ্ছে ইথারকে অ্যামোনিয়ার মতো একটা ক্ষার দ্রবণে অর্ধেক চুবাই ফেলছো, ঠিক আছে। আসলে তুমি ভালো, আমি জানি যদি শফিক নামে কেউ থেকে থাকো, কিন্তু এই ছন্দের জন্য তুমি একজন ভিলেন, ঠিক আছে। তাহলে জিনিসটা কি? শফিক ইথারকে অ্যামোনিয়া দ্রবণে হাফ চুবাইছো। তাহলে শফিক দিয়ে আমি কি বুঝি দেখো, এই যে তিনটা ভিলেন, এরা কি? এরা অজৈব অ্যাসিড। অজৈব অ্যাসিডে কি হওয়া উচিত ছিল? ওদের সবল হওয়া উচিত ছিল, কিন্তু এরা অজৈব অ্যাসিড হওয়ার পরে দুর্বল। এই যে সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস, খেয়াল করবো রাস, H2SO3। ফসফরিক, ফসফরিকের সংকেতটা কি? H3PO3। কার্বনিক H2CO3, ঠিক আছে। ইথার দিয়ে আমরা বুঝবো ইথানোয়িক অ্যাসিড, অ্যামোনিয়া দিয়ে বুঝবো অ্যামোনিয়া, হাফ দিয়ে হাইড্রোজেন ফ্লোরাইড। খেয়াল করবো হাইড্রোজেন ফ্লোরাইড দুর্বল, কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড কিন্তু সবল, ঠিক আছে। আর চুবালোতে আমরা বুঝবো চুনের পানি, চুনের পানির সংকেতটা ভুল আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaHO2 হবে, ঠিক আছে। পরের ছন্দটাতে যাই দেখি। পরেরটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্যের জন্য ছন্দ। দেখো আমরা তো এখন ফেসবুকে সবাই কমেন্ট করি, তাই না? এই যে কতগুলো কমেন্ট চলে আসছে, দেখো রাইসার কমেন্ট দেখে মজনু পাগল হয়ে গেল, এটা হচ্ছে আমাদের পরবর্তী ছন্দ, ঠিক আছে। পরবর্তী ছন্দ রাইসার কমেন্ট দেখে মজনু পাগল হয়ে গেল, ঠিক আছে। দেখো রাইসার রতে রাবার, ইতে ইথানল আর সতে সুক্রোজ, এরা সবাই তড়িৎ অবিশ্লেষ্য। কমেন্টে দেখো কি কি আছে, কাঠ, কাঁচ, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, মজনুতে মিথানল আর পাগলে পানি। আচ্ছা একটু আগে আমরা বললাম না পানি ডাইইলেকট্রিক ধ্রুবকের মান 80, তখন পানিকে বললাম তড়িৎ বিশ্লেষ্য, এখানে আবার পানিকে কেন বললাম তড়িৎ অবিশ্লেষ্য? খেয়াল করো পানিতে যদি ব্র্যাকেটে বিশুদ্ধ কথাটা লেখা থাকে, অর্থাৎ বিশুদ্ধ পানি, সে কিন্তু হবে তড়িৎ অবিশ্লেষ্য। আর যদি বিশুদ্ধ কথাটা না থাকে, শুধু পানি উল্লেখ হয়, সে তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে। এরপর দেখো সবল কারা? বাদ বাকি সব। আমরা জানি তিন ধরনের জিনিস থাকলে আমরা সবসময় দুই ধরনের জিনিসের উদাহরণ মুখস্থ করি, আর বাকিটা হচ্ছে মেথড অফ এক্সক্লুশন, ঠিক আছে। এই যে দেখো বইয়ের এই সারণী 4.1, ঠিক আছে। এই 4.1-এর বাইরেও কিছু কিছু উদাহরণ আমি বলছি। আমি এই উদাহরণগুলো কোথায় পাইছি? বানাইছি না? বানাইনি ভাই আপুরা। এই উদাহরণগুলো তোমার হয় গুগল স্যার বই আছে না কবির স্যার বই আছে, ঠিক আছে। আমি একসাথে করে তোমাদেরকে দিলাম। এরপর টপিকে চলে আসছি, ঠিক আছে। খেয়াল করো 4.3.1, এখানে বিভিন্ন রকম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তাদের এককের কথা বলা হয়েছে। এটা বোঝানোর কিছু নাই, এটা হচ্ছে তোমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছো, কিন্তু আমি দুইটা জিনিস তোমাদেরকে ধরাই দিতে চাই, ঠিক আছে, যে জিনিসগুলো ভুল করতে পারো। দেখো তড়িৎ প্রবাহের একক যদি বলে তাহলে কি হবে? তড়িৎ প্রবাহের একক সবসময় অ্যাম্পিয়ার,
প্রবাহিত তড়িৎ চার্জের পরিমাণ অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, প্রবাহিত তড়িৎ চার্জের পরিমাণ অ্যাম্পিয়ার। কিন্তু তোমার যদি বলে তড়িৎ পরিমাপের একক কি, পরিমাপ, প্রবাহ না, তড়িৎ পরিমাপ এর একক কি, তখন তোমার উত্তর হবে কুলম্ব। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে। এবং এই কুলম্বটা কি দেখো তড়িৎ পরিমাপের ক্ষুদ্রতম একক। তাহলে আমাদের স্বাভাবিকভাবে মনে প্রশ্ন হয় না, আপু এটা যদি ক্ষুদ্রতম একক হয় বৃহত্তম একক কি? হ্যাঁ আপুরা, এই যে নিচেই দেওয়া আছে। বৃহত্তম একক কি? বৃহত্তম একক হচ্ছে ফারাডে, তাই না? এই যে বৃহত্তম একক ফারাডে। এবং এখানে দেখো ছোট দুইটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দুইটা কিন্তু আমাদের দরকার। এই সমীকরণ দুইটা আমরা ক্লিয়ার করে পড়বো, ঠিক আছে? কিউ ইজ ইকুয়াল টু আইটি, তার মানে কি আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, এটাও সত্যি, ঠিক আছে? এরপর দেখো 1 কুলম্ব সি ইজ ইকুয়াল টু এ ইন্টু এস, বা সেকেন্ড যদি দেই তাহলে এটা হবে কুলম্ব ডিভাইডেড বাই এ, ঠিক আছে? এইখানে একটা জিনিস খেয়াল করো, নিচের দিকে দেখো ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণে একটা কথা বলা হয়েছে যে এক ফ্যারাডে সমান সমান কত কুলম্ব। ফ্যারাডে যেহেতু বৃহত্তম একক, অনেকগুলো কুলম্ব মিলে একটা ফ্যারাডে হবে 96,500 কুলম্ব এক ফ্যারাডে। এখন একবার মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন হয়েছিল এরকম, এক ফ্যারাডে সমান সমান কত কুলম্ব? 96,473 অপশন এ, অপশন বি ছিল 96,453, সি 96,000 ব্লা 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 96,200, ডি ছিল হচ্ছে 96,400। এখন খেয়াল করো কোথাও তো 96,500 নাই, তাহলে কি উত্তরটা ভুল ছিল? না ভাই আপুরা, তোমরা যদি বই ভালো করে পড়ো তাহলে দেখবা বইয়ে বলা আছে ফ্যারাডে সূত্রের এক্সাক্ট ভ্যালুটা কি 96,473 কুলম্ব। তাহলে তোমাদের যদি বলে এক ফ্যারাডে সমান সমান কত কুলম্ব, অ্যান্সার হচ্ছে 96,473 কুলম্ব। কিন্তু এভাবে হিসাব করাটা কঠিন দেখে হিসাবে সুবিধার জন্য আমরা একটা অ্যাপ্রক্সিমেট জিনিস বলে নিই, ঠিক আছে? সেটা হচ্ছে 96,500 কুলম্ব। এটা আমাদের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটা আমরা হিসাবের সুবিধার জন্য ব্যবহার করি, ঠিক আছে? ভেরি গুড, তোমরা যারা অ্যান্সার করতে পারছো 96,473 কুলম্ব, তার মানে তোমরা ইন্টারে যখন পড়ছো এই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়ছো, ঠিক আছে? এরপর আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি। খেয়াল করো ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র, ঠিক আছে? আমরা সবাই ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্রটা জানি, তাই না? ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রটা কি? সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ, সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ বিদ্যুৎ প্রবাহের কিরকম, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ভাইয়া আপুরা সমানুপাতিক, ঠিক আছে? সমানুপাতিক, ঠিক আছে? এখন খেয়াল করো W is proportional to Q, তাই না? তড়িৎ প্রবাহের একক আমি কি বলছিলাম? যদি বলতো তড়িৎ প্রবাহের একক Q, এই যে দেখো তড়িৎ প্রবাহের সমানুপাতিক দেখি W is proportional to Q। এখন আমরা কি জানি? Q, W is proportional to IT, Q is equal to IT, বা আর যেহেতু সমানুপাতিক চিহ্ন আছে আমরা একটা ধ্রুবক আনতে পারবো যেটাকে বলবো আমরা Z, W is equal to ZIT। এখন Z কে আমার একটা সুন্দর নাম দিতে হবে, আমি ওকে দাওয়াত করে আনছি, আমরা Z কে একটা গাল ভরা নাম দিলাম, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। খেয়াল করে রাসায়নিক তুল্যাঙ্ক না, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে? এটার একক গ্রাম পার কুলম, আমি ওকে একটা এককও দিলাম। এখন তোমরা আমাকে বলো এই যে গ্রাম পার কুলম, এটা এই এককটা সিজিএস পদ্ধতিতে একক নাকি এসআই পদ্ধতিতে একক? ঠিক আছে? দেখো খেয়াল করো, এই যে ভেরি গুড নাজমুন নাহার সবার আগে উত্তর দিয়েছে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। তাহলে এসআই পদ্ধতিতে একক কি হবে? স্বাভাবিক গ্রাম পার কুলম আছে, এসআই পদ্ধতিতে একক হবে কিলোগ্রাম পার কুলম, ঠিক আছে? এরপর দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, খেয়াল করো দুইটা পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দেওয়া আছে, আর গোহসারের বই একটা পদার্থ দেওয়া আছে। আমরা তিনটা জিনিসের নাম মুখস্থ করবো, ঠিক আছে? সেই তিনটা কি হবে আমি এখানটায় লিখে এনেছি তোমাদের জন্য, এটা তোমরা কম্পানিয়ন বুকে পাবা বা লিখে নিতে পারো। সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান, কপার এবং হাইড্রোজেন। এটা মুখস্থ করার জন্য আমি একটা ছোট্ট হেল্প দিই, টিপস দিই, ঠিক আছে? দেখো সিলভারের বাংলা কি? রূপা। খেয়াল করো রূপাতে কয়টা শূন্য? একটা শূন্য, দুইটা শূন্য, দুইটা। কপার বাংলায় লিখি একটু, কপার তিনটা অক্ষর, একটা দুইটা তিনটা, তারপর আবার শুরু হয়েছে তিন দিয়ে।
হাইড্রোজেন দেখো অনেকগুলো অক্ষর, কয়টা শূন্য হাইড্রোজেন, 1 2 3 4টা শূন্য, 4টা শূন্য, 4টা গোল্লা, তাই না? তারপরে শুরু হয়েছে 1। ঠিক আছে, তাহলে আমরা জেড এর মানটা এভাবে একটু মনে রাখার চেষ্টা করবো। এই তিনটা পদার্থে জেড এর মানটা আমাদের মনে রাখতে হবে। কেমন? এরপরের টপিকে চলে যাই। খেয়াল করো এখান থেকে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখানটায় দুইটা কথা বলা হয়েছে। একটা হচ্ছে পারমাণবিক ভর আর একটা হচ্ছে তুল্য ভর। প্রশ্ন হইতে পারে যে আপু পারমাণবিক ভর কি আর তুল্য ভর কি? শোনো ভাই আপুর, আমরা এটা ক্লাস 5-6 থেকে পর্যায় সারণী পড়ে আসতেছি, এবং 5-6 থেকে কিন্তু বলা হয় যে 1 থেকে 30 পর্যন্ত মৌল মুখস্থ করতে হবে এবং সেই মৌলগুলোর পারমাণবিক ভর মুখস্থ করতে হবে। এই জায়গাতেও সেম, যদিও এখানটা মাত্র 5টা মৌল দেওয়া আছে, কিন্তু তোমার 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর মেডিকেল অ্যাডমিশনের জন্য মুখস্থ রাখতে হবে। সাথে রাখতে হবে কিছু কমন মূল্য, যেরকম মনে করো এই যে সিলভারে 107.9 বা 108, এরকম কমন মূল্যগুলোর পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে, এবং এটা যোজনী। ঠিক আছে, কারণ যোজনী না জানলে তুমি তুল্য ভর বের করতে পারবে না। তুল্য ভর জিনিসটা কি মনে রাখবা, তুল্য ভর মানে পারমাণবিক ভর ভাগ তার যোজনী। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে তোমার তুল্য ভর। তাহলে তুল্য ভর কি? পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী। ঠিক আছে, তাহলে এখন তোমরা আমাকে বলো এটা যদি হয় তুল্য ভর, সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা বলতেছি, মৌল বলতেছি, এই মৌলের তুল্য ভরটা কত হবে? তোমার প্রদত্ত মৌল হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের তুল্য ভর কত বলো তো দেখি কমেন্ট করে। আমাকে তুল্য ভর বানানোর সূত্রটা বলে দেই, পারমাণবিক ভর ভাগ যোজনী। ভেরি গুড, 23। কেন? কারণ সোডিয়ামের পারমাণবিক ভর ঠিক আছে 23, কিন্তু যোজনীয় 2। কিন্তু এখানে যদি সোডিয়াম না হয়ে ম্যাগনেসিয়াম হতো, তাহলে তার তুল্য ভর কত হতো? ম্যাগনেসিয়ামের যোজনী 24, কিন্তু তার পারমাণবিক ভর 24, কিন্তু তার যোজনী 2, সেক্ষেত্রে তুল্য ভর কিন্তু 12 হয়ে যেত। যদি অ্যালুমিনিয়াম থাকতো, তাহলে দেখো অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27, কিন্তু তার যোজনী 3, সেক্ষেত্রে হয়ে যেত 9। তার মানে যখন তোমরা প্রশ্ন উত্তর করবে একটু দেখো যে পারমাণবিক ভর চাইছে তোমার কাছে নাকি তুল্য ভর চাইছে। ঠিক আছে, আর যৌগের তুল্য ভর ব্যাপারটা কিছুই না, একটা যৌগের আণবিক ভরকে আমি ক্যাটায়ন বা অ্যানায়নের যোজনী দিয়ে ভাগ করব। ঠিক আছে, মৌলের ক্ষেত্রে মৌলের পারমাণবিক ভর নিচ্ছিলাম, আর যৌগের ক্ষেত্রে যৌগের আণবিক ভর নিয়ে তাকে ক্যাটায়ন আর অ্যানায়নের মোট যোজনী দিয়ে ভাগ করে দেবো। ভেরি গুড, তোমরা অ্যালুমিনিয়ামও বলে দিছো, আমার আগেই বলে দিছো, গুড। ঠিক আছে, এখন দেখো এই সমীকরণটা একটু ভালো করে খেয়াল করে, আমাদের মৌলের যে রাসায়নিক তুল্যাঙ্ক এবং ফ্যারাডের নাম্বার ইজ ইকুয়াল টু মৌলের গ্রাম রাসায়নিক তুল্য ভর, এই সমীকরণটা আমরা একটু ভালো করে খেয়াল করবো। ঠিক আছে, এই সমীকরণটা কোথা থেকে আসছে? এই সমীকরণটা আসছে দেখো এই যে এই জায়গাটা থেকে। আমরা বলছি না মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক সমান সমান কি গ্রাম পারমাণবিক ভর ভাগ যোজনী ইনটু ফ্যারাডের সংখ্যা। তাহলে কি এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো রাসায়নিক তুল্যাঙ্ক জেড সমান সমান মৌলের তুল্য ভর ডিভাইডেড বাই ফ্যারাডে, বা তুল্য ভর সমান সমান জেড গুণন ফ্যারাডে। দেখো এই জায়গাটায় কিন্তু এই কথাটাই বলা হয়েছে, এই যে রাসায়নিক তুল্যাঙ্ক ইনটু ফ্যারাডে সমান সমান তুল্য ভর। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি এই জিনিসটা আমাদের কোথা থেকে আসছে। আমরা যদি ওই সমীকরণটা মনে রাখি, তাহলে আমরা এটাও মনে রাখতে পারবো। এরপর দেখো 4.4.1 ফ্যারাডে সূত্রে প্রযোজ্যতা এবং ফ্যারাডে সূত্রে সীমাবদ্ধতা। ঠিক আছে, এইখান থেকে তোমার যেটা পড়তে হবে, খেয়াল করো প্রযোজ্যতার 2 নাম্বার পয়েন্টটা, ফ্যারাডে সূত্রের উপর চাপ দ্রবণের ঘনমাত্রার প্রভাব নাই, তাপের প্রভাব আছে। পুরাটা জায়গা পড়ে দেখো ভাইয়া আপুরা, প্রভাব আছে শুধুমাত্র একটা জিনিসের, তাই না? আর অনেক কিছুর প্রভাব নেই। তাহলে আমরা প্রযোজ্যতা মনে রাখবো একটা জিনিস, কিসের প্রভাব আছে? তাপের প্রভাব আছে, আর কোনো কিছুর প্রভাব নাই। ঠিক আছে, হ্যাঁ 23/1। ঠিক আছে নাজমা ইসলাম, ঠিক আছে তুমি যেটা বলছো সোডিয়ামের তুল্য ভর 23/1 হবে।
আর এরপরে দেখো সীমাবদ্ধতা কি। ফ্যারাডে সূত্রের সীমাবদ্ধতা আমি 1 নাম্বার পয়েন্টে বলছিলাম, মনে আছে? ফ্যারাডে সূত্র কাদের জন্য প্রযোজ্য? একদম প্রথম দিকে পড়াইছিলাম, তড়িৎ বিশ্লেষক পদার্থের জন্য। আর ধাতব পরিবাহীর জন্য কার সূত্র প্রযোজ্য দেখে তোমাদের মনে আছে কিনা, তোমরা কমেন্ট করতে পারো কিনা, ধাতব পরিবাহীর জন্য কার সূত্র প্রযোজ্য? আচ্ছা, এখানে আমি পড়াতে থাকি, খেয়াল করো 2 নম্বর পয়েন্টে কি বলছে, শতভাগ তড়িৎ বিশ্লেষণ। মনে আছে সবল তড়িৎ বিশ্লেষণের জন্য কত পার্সেন্ট নিতে হয়? 70 থেকে 100%, তাই না? তাহলে খেয়াল করো যারা শতভাগ তড়িৎ বিশ্লেষণ হয় তারা কারা? সবল। তাহলে আমি বলতে পারি ফ্যারাডের সূত্র সবলের জন্য প্রযোজ্য, সবলের জোর বেশি। ভেরি গুড, যারা বলতেছো কুলম, ঠিক আছে। কিন্তু দুর্বলের জন্য ফ্যারাডের সূত্র প্রযোজ্য না, ঠিক আছে। এরপরে দেখো একটা কথা বলছে, যে সকল তড়িৎ বিশ্লেষণ একসাথে একাধিক জারণ বিজারণ ঘটে তাদের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র ত্রুটি ঘটবে। তাহলে একসাথে যদি একাধিক জারণ বিজারণ ঘটে তাহলে ফ্যারাডের সূত্র ঠিকভাবে প্রযোজ্য হবে না, ঠিক আছে। এই দুইটা জিনিস একটু ভালোভাবে খেয়াল করব, ঠিক আছে। এখন খেয়াল করো, একজন বস্তু তুল্যাঙ্কের মান মুখস্থ করা লাগবে, 3টা পদার্থের তুল্যাঙ্কের মান মুখস্থ করা লাগবে। ক্লাসে কিন্তু আমি খুব ভালোভাবে বলে দিয়েছি কিভাবে মুখস্থ করবো, আমি টেকনিকও বলে দিয়েছি, একটু ক্লাসটা ফলো করো ভাই আপুরা, ঠিক আছে। ওই 3টা পদার্থ ছাড়া আর বাদ বাকি পদার্থের তুল্যাঙ্কের মান অত গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। তাহলে ফ্যারাডে সূত্রের প্রযোজ্যতা এবং সীমাবদ্ধতা পড়লাম। এইখানটায় নিচের দিকে দেখো, ওই যে শুরুতে বললাম 1 মোল ইলেকট্রনের চার্জ সমান সমান 1 ফ্যারাডে, তাই না? এই যে এইখানটায় দেখো দেওয়া আছে দাঁড়ান, যে ফ্যারাডে সমান সমান কত কুলম, ঠিক আছে। আমি অলরেডি এটা পড়াই দিয়েছি। তাহলে আমি আবার পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিকটা খেয়াল করো, এখানটায় তোমরা সবাই ফার্স্ট টাইমার, আমরা সবাই জানতাম, আমি 23/2 বলিনি আপু, আমি 23/1 বলছি। আমি ম্যাগনেসিয়ামের জন্য 24/2 বলেছি, তুমি হয়তো 24কে 23 ভেবে নিয়েছো। খেয়াল করো এখানটায় দেখো, আমরা জানি আমরা সবাই ফার্স্ট টাইমার, আমরা সবাই ঢাকা ভার্সিটিতেও পরীক্ষা দেবো। এই জায়গাটুকু ঢাকা ভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে আসলে কি আছে যেটা ইম্পর্টেন্ট, খেয়াল করো। আমি এখানটায় দেখছি 3টা লাইন আছে, দেখো। সুতরাং বলে 1 মোল 1 ধনাত্মক আয়নকে বিজারিত করতে 1 ফ্যারাডের তড়িৎ দরকার, 1 মোল দ্বি ধনাত্মক আয়নকে বিজারিত করতে 2 ফ্যারাডের দরকার, 1 মোল ত্রি ধনাত্মক আয়নকে বিজারিত করতে দরকার হবে 3 ফ্যারাডে, তাই না? তাহলে আমাদের প্রশ্ন মাথায় আসে যে এটা আসলে কি। খেয়াল করো, আমাদের এটার জন্য জানতে হবে 1 ধনাত্মক আয়ন কারা, সোডিয়াম। দ্বি ধনাত্মক আয়ন কারা, ম্যাগনেসিয়াম। আর ত্রি ধনাত্মক আয়ন কারা, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। খেয়াল করো, সোডিয়াম 1 ধনাত্মক আয়ন, তাহলে সোডিয়ামকে বিজারিত করতে আমার কয় ফ্যারাডে তড়িৎ লাগবে? 1 ফ্যারাডে। ম্যাগনেসিয়াম 1 ধনাত্মক আয়ন, তাহলে তাকে বিজারিত করতে কয় ফ্যারাডে লাগবে? 2 ফ্যারাডে। আর অ্যালুমিনিয়াম হচ্ছে 3 ধনাত্মক আয়ন, তাহলে তাকে বিজারিত করতে কয় ফ্যারাডে লাগবে? 3 ফ্যারাডে। এটাই হচ্ছে এটা জিনিস। কিন্তু জিনিস যদি এত সহজ হতো তাহলে তো আমরা সবাই পারতাম। তোমার প্রশ্ন হচ্ছে এত সহজ হবে না, ঠিক আছে। তাহলে প্রশ্ন হবে কিরকম? প্রশ্ন হবে, দেখো, প্রশ্ন হবে এরকম যে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম নিষ্কাশন করতে কয় ফ্যারাডে তড়িৎ দরকার? আচ্ছা বলো তো, সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম নিষ্কাশন করতে কয় ফ্যারাডে তড়িৎ দরকার? ভেরি গুড, 1 ফ্যারাডে তড়িৎ দরকার, ঠিক আছে। এটা সহজ প্রশ্ন। এখন যদি তোমাকে বলে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে কয় ফ্যারাডে তড়িৎ লাগবে? বলো তো দেখি এটা পারো কিনা। অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে কয় ফ্যারাডে তড়িৎ লাগবে? আচ্ছা, এটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, আমি এখানটায় বলি। এখানটায় দেখো, অ্যালুমিনিয়াম যখন 1 মোল, এই যে দেখো 1 মোল জায়গাটায় কিন্তু 1 মোল বলছে, তাই না? অ্যালুমিনিয়াম যদি 1 মোল হতো তখন 3 ফ্যারাডে লাগতো, যেটা কিনা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 1 মোল আমরা এক চান্সেই পেরে গেছি। কিন্তু এইখানটায় দেখো একটু কনফিউজিং না, ব্যাপারটা হচ্ছে আমাদের বের করতে হবে। অ্যালুমিনিয়াম কিন্তু এখানটায়
এক মোল না, এখানটা অ্যালুমিনিয়াম হচ্ছে 2 মোল, ঠিক আছে? তাহলে 1 মোলের জন্য যদি 3 ফ্যারাডে হয়, তাহলে 2 মোলের জন্য কয় ফ্যারাডে? 3 গুণন 2 সমান সমান 6 ফ্যারাডে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য কয় ফ্যারাডে লাগবে? 6 ফ্যারাডে লাগবে, তাই না? আচ্ছা, আমি একটু ক্লিন পেজে যাই, হোয়াইট বোর্ডে যাই, সেক্ষেত্রে তোমাদের জন্য আরো সুবিধা হবে, ঠিক আছে? খেয়াল করো, আমার প্রশ্নটা কি ছিল? অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে কয় ফ্যারাডে লাগবে? অ্যালুমিনিয়ামে 1 মোল অ্যালুমিনিয়াম সমান সমান 3 ফ্যারাডে, আর 2 মোল অ্যালুমিনিয়াম সমান সমান 3 গুণন 2 সমান সমান 6 ফ্যারাডে। তার মানে যখন আমাকে একটা যৌগ দিবে, আমাদের দেখতে হবে ওই যৌগে ওই মৌলটা কয় মোল পরিমাণে আছে, ঠিক আছে? যেরকম অ্যালুমিনিয়াম 2 মোল। তাহলে তোমার যদি এরকম একটা প্রশ্ন হতো, মনে করো কপার Cu3 PSO না, এটা কপার ফসফেট FPO4 হোল 2, ঠিক আছে? মনে করো তোমাকে যৌগ দেওয়া হয়েছে এইটা এবং বলা হয়েছে এখান থেকে কপার বের করতে কয় ফ্যারাডে তড়িৎ লাগবে? দেখি পারো কিনা এবার। ও 6 না লিখে আমি শুধু ফ্যারাডে লিখছি, ঠিক আছে? এই যে তোমার 6 লিখে দিয়ে নিলাম, মুখে বলতেছি তো, তাই না? মুখে তো আমি চিৎকার করে করে বলতেছি 6 ফ্যারাডে। আচ্ছা দেখো, কপারে তাহলে কয় ফ্যারাডে লাগবে দেখি, আমি একটু দেখি তোমরা কারা কারা উত্তর দিয়েছো। 6 ফ্যারাডে, খুবই ভালো। এটাও 6 ফ্যারাডে, কারণ 1 মোল কপারের জন্য লাগতেছে হচ্ছে 2 ফ্যারাডে, 3 মোল কপারের জন্য লাগতেছে 3 গুণন 2 সমান সমান 6 ফ্যারাডে। তাহলে আমরা সবাই এটা পারবো, তাই না? এখন দেখো আরেকটু কঠিন প্রশ্নে যাই আমরা। আমি অ্যালুমিনিয়ামেরটাতেই চাই। মনে করো অ্যালুমিনিয়াম অক্সাইডই বলছে, ঠিক আছে? এখন অ্যালুমিনিয়াম অক্সাইডে আমরা এতক্ষণ হয়তো সরাসরি মোল, কিন্তু তোমাকে মোল না বলে বললো অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে 9 গ্রাম অ্যালুমিনিয়াম বের করতে কয় ফ্যারাডে তড়িৎ লাগবে? দেখো, এটা আসলে কোনো ব্যাপারই না, ঠিক আছে? কারণ আমরা সবাই গ্রাম থেকে মোলে পরিণত করতে জানি না। 9 গ্রাম সমান সমান কত মোল? দেখো 7 9 ডিভাইডেড বাই 27 সমান সমান 1/3 মোল না, তাই না? 1/3 মোল। তাহলে 1 মোলের জন্য যদি লাগে 3 ফ্যারাডে, তাহলে 1/3 মোলের জন্য কত ফ্যারাডে লাগবে? 3 গুণন 1/3 ফ্যারাডে সমান সমান 1 ফ্যারাডে, ঠিক আছে? যদি তোমার কোনো কিছু গ্রামে বলে, তোমার তাহলে সেটাকে মোলে নিয়ে যেতে হবে। কনভার্সলি এটাও বলতে পারে যে মনে করো অ্যালুমিনিয়াম অক্সাইড আমি মনে করো 1 ফ্যারাডে তড়িৎ দিলাম, তাহলে কয় মোল? প্রশ্ন হতে পারে কয় মোল, আবার এটাও প্রশ্ন হতে পারে কয় গ্রাম, তাই না? যদি কয় মোল হইতো, তাহলে দেখো 6 মোল দিলে হয় 2 ফ্যারাডে এই যোগের জন্য, বা তুমি এভাবে বলতে পারো 3 মোলে হচ্ছে সরি আমি এটা উল্টা লিখে ফেলেছি ভাইয়া আপুরা, সরি এটার জন্য। এটি আমি একটু উল্টা লিখে ফেলেছিলাম, খেয়াল করো। 6 ফ্যারাডের জন্য কত? 2 মোল। আমি দিব 1 ফ্যারাডে, তাহলে 1 ফ্যারাডের জন্য কয় মোল? 2 গুণন 1 ডিভাইডেড বাই 6 মোল। তুমি এটা এভাবেও করতে পারো অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগের জন্য, অথবা শুধু অ্যালুমিনিয়াম মৌলের জন্য তুমি এভাবেও চিন্তা করতে পারো। 3 ফ্যারাডে দিলে হয় 1 মোল, তাহলে 1 ফ্যারাডে দিলে কয় মোল হয়? 1/3 মোল, ঠিক আছে? এটা গেল মোল। যদি তোমার বলতো কয় গ্রাম, সেক্ষেত্রে আমি জানি 1 মোল অ্যালুমিনিয়াম সমান সমান কয় গ্রাম? 27 গ্রাম। 1/3 মোল সমান সমান কয় গ্রাম? 9 গ্রাম, ঠিক আছে? প্রশ্নটা এভাবেও হইতে পারে যে তোমার মোল সংখ্যার পরিবর্তে গ্রাম সংখ্যা দিয়ে দিল। তো এখান থেকে এর থেকে বেশি আসলে কমপ্লিকেটেড প্রশ্ন করার আর কোনো সুযোগ নাই, কেমন?
আমি তাহলে একটু ভেরি গুড অ্যান্সার 2 ফ্যারাডে কোনটা অ্যান্সার 2 ফ্যারাডে আচ্ছা খেয়াল করো তাহলে এর থেকে আসলে এই জায়গাটা কমপ্লিকেটেড প্রশ্ন করার কোনো সুযোগ নেই তাহলে আমি একটু আমার স্লাইডে চলে যাই ঠিক আছে খেয়াল করো স্লাইডে এই যে 1 নম্বর প্রশ্নটা দেখি আমরা সবাই ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে ও উল্টা করে পেন আঁকাচ্ছে বুঝছো দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে ম্যাগনেসিয়াম সঞ্চয় করতে কয় ফ্যারাডে বিদ্যুৎ লাগবে আমরা সবাই জানি দেখি তো কমেন্ট করো তো 2 ফ্যারাডে এই যে 2 ফ্যারাডে আমি তোমাদেরকে যাদের এখানটা বুঝতে সমস্যা হচ্ছে আমি তোমাদের জন্য বাংলায় লিখে রাখছি ঠিক আছে আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে কয় ফ্যারাডে 6 ফ্যারাডে ঠিক আছে আমরা সবাই পারবো তাহলে পরের টপিকে যাই দেখো এটা হচ্ছে তোমাদের একবার মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নটা আসছিল শুধু যে ভার্সিটির জন্য এটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা এরকম না দেখি পারো কিনা কপার সালফেটে 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহিত করলে কয় মোল কপার জমা হবে দেখি অ্যান্সারটা দাও তো সরি 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহিত করলে কয় মোল কপার জমা হবে দাও দাও পারবা পারবা কেউ উত্তর দিচ্ছ না কেন ডি ভেরি আচ্ছা এখানে তো ডিটা সুন্দর করে কালার করে দেওয়া আছে কিন্তু আমি জানি যে ডিটা কালার না করা থাকলেও তোমরা পারতা কারণ 2 ফ্যারাডে দিলে হয় 1 মোল তাহলে 1 ফ্যারাডে দিলে কি হবে হাফ মোল ইজি না কিন্তু হঠাৎ করে এই প্রশ্নটা যখন আসছিল তখন কিন্তু অনেকেই ভুল করছে কিন্তু আমরা পারবো ঠিক আছে আমরা এই ধরনের প্রশ্ন সব জায়গায় পারবো আর যেহেতু এটা একবার একটু মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন ছিল সেহেতু আমি দেখো নিচে একটু এক্সপ্লেইন করে দিছি এখন কয় মোল না থাকলে কয় গ্রাম বলতো তাহলে উত্তর কি হইতো আমরা সবাই জানি আমি জাস্ট মোল সংখ্যা দিয়ে গুণ দিয়ে দিতাম 31.75 গ্রাম এরপর হচ্ছে প্রশ্ন দেখো তোমাদের জন্য একটা প্রশ্ন নিয়ে আসছিলাম যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যৌগে যদি 2 ফ্যারাডে তড়িৎ দেই তাহলে কয় মোল ক্যালসিয়াম পাবো আমরা দেখি পারো কিনা এক মোল ক্যালসিয়াম ভেরি গুড আর কয় গ্রাম ক্যালসিয়াম এটা তো পারি 1 মোল ক্যালসিয়াম সমান 40 গ্রাম খুব হ্যাঁ 40 গ্রাম 1 মোল ক্যালসিয়াম সমান 40 গ্রাম ক্যালসিয়াম তাহলে আমরা সবাই এই জাতীয় ম্যাথ পারবো ইনশাআল্লাহ ওকে এরপরে টপিকটাতে চলে আসো সবাই একটু ভালো করে শক্ত করে বসো ঠিক আছে এই টপিকটা একটু কমপ্লিকেটেড জায়গা খেয়াল করো আমরা কি জানি অ্যানোডে কি হয় জারণ হয় ক্যাথোডে হয় বিজারণ তাই না অর্থাৎ অ্যানোডে পদার্থটা জারিত হচ্ছে আর ক্যাথোডে পদার্থটা হচ্ছে বিজারিত এখন দেখো এই যে অ্যানোডে বা ক্যাথোডে জারিত বা বিজারিত হচ্ছে সেটি নির্ভর করতেছে কয়টা বিষয়ের উপরে 3টা শর্তের উপরে ঠিক আছে অ্যানোডে ক্যাথোডে বিজারিত হওয়া এই যে ক্যাথোডে বিজারিত হওয়া এবং অ্যানোডে জারিত হওয়া নির্ভর করতেছে কয়টা বিষয়ের উপর 3টা বিষয়ের উপর একটা হচ্ছে আয়নের অবস্থান 2 নাম্বারটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব 3 নাম্বারটা হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি এবং তড়িৎদ্বারের প্রভাব ঠিক আছে না তাহলে খেয়াল করো অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ ভেরি গুড অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ তাহলে এখন খেয়াল করো এই জায়গা থেকে আমার কি পড়তে হবে আমি একটু জুম করে নেই খেয়াল করো তড়িৎ রাসায়নিক সারিতে একটা কথা বলা হয়েছে সেটি হচ্ছে এটি কি অনুযায়ী সজ্জিত এটি বিজারণ বিভবের উচ্চক্রম অনুযায়ী সজ্জিত তাই না এখন তোমার প্রশ্ন মাথায় আসতে পারে আপু এই উচ্চক্রম কথাটা কি তোমরা যারা বই খুঁজছো এই উচ্চক্রম কথাটা গোল দিয়ে লিখে নাও ছোট থেকে বড়
অর্থাৎ একটা তড়িৎ রাসায়নিক সারিতে উপরের দিকের মৌলগুলো, যেরকম এই সারিটার কথাই আমি যদি চিন্তা করি, উপরের দিকের মৌলগুলোর বিজারণ বিভবের মান কম আর নিচের দিকের মৌলগুলোর বিজারণ বিভবের মান বেশি, এটাই বলা হচ্ছে উচ্চক্রম। ঠিক আছে? খেয়াল করো, এই যে দেখো, এটাকে যদি আমরা একটা তড়িৎ রাসায়নিক সারি চিন্তা করি, তড়িৎ রাসায়নিক সারিটা আমরা একটু পরে আবার ডিটেইলসে পড়বো, এখানটা জাস্ট কিছু বেসিক আয়ন নিয়ে আসছে। এরকম যদি একটা সারি চিন্তা করি, তাহলে উপরের দিকের মৌলগুলোর বিজারণ বিভবের মান কি হবে? কম, আর নিচের দিকের গুলো বিজারণ বিভবের মান হবে বেশি। ঠিক আছে? উচ্চক্রম বলতে এই কথাটাই বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে খেয়াল করো, এটা যখন হলো, এর পরবর্তী টপিকটা কি? সহজে বিজারণযোগ্য ক্যাটায়ন এই সারিতে সবার নিচে স্থান পেয়েছে। তার মানে কোনটা সবার আগে বিজারিত হবে? এই যে নিচে যে অবস্থিত, সে হচ্ছে সবার আগে বিজারিত হবে, তাই না? এই যে এই নিচের দিকে যেটা দেওয়া আছে, সে হবে সবার আগে বিজারিত। এটাই বলা হয়েছে, নিচের দিকে এই যে বিজারিত হবে। দেখো, তোমার যদি কোনো কনফিউশন হয়, এখানটা কিন্তু খুব সুন্দর করে চার্ট করে বলা আছে। ঠিক আছে? ক্যাথোডের চার্জ মুক্ত হওয়ার ক্ষমতা নিচের দিকের আয়নের ক্রমান্বয়ে বাড়ছে, অর্থাৎ নিচের দিকের আয়নগুলো কি হবে? আগে বিজারিত হবে। কারণ দেখো, এই যে অরাম কিভাবে চার্জ মুক্ত হবে? অরাম চার্জ মুক্ত হওয়ার জন্য তার ইলেকট্রন কি করতে হবে? গ্রহণ করতে হবে। আর ইলেকট্রন গ্রহণ করা মানে কি? আমরা কি জানি? ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে বিজারিত হওয়া, তাই না? তার মানে কি নিচের দিকে আয়নের চার্জ মুক্ত হওয়ার ক্ষমতা বা বিজারিত হওয়ার ক্ষমতা ক্রমান্বয়ে বাড়ছে। কিন্তু খেয়াল করা, আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি, ধাতু সক্রিয়তা সিরিজ মানে কি? উপর থেকে নিচে সক্রিয়তা ধীরে ধীরে হ্রাস পায়, অর্থাৎ এই নিচের দিকে আয়নগুলো বিজারিত আগে হবে, ঠিক আছে, কিন্তু এদের সক্রিয়তা কি হবে? কম। ঠিক আছে? তাহলে এই নিচের দিকের মৌলগুলো দেখো আগে বিজারিত হচ্ছে, এদের বিজারণ বিভবের মান এবং এদের সক্রিয়তা কম, কিন্তু এদের বিজারণ বিভবের মান কি? বেশি। কারণ ওই যে আমি শুরুতেই বলেছিলাম, বিজারণ বিভবের উচ্চ কম, উপরের দিকের মৌলের বিভবের মান কম, নিচের দিকের মৌলের বিভবের মান বেশি। এই তিনটা লাইন কি আমাদের সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার না হলে আমি কিছু উদাহরণ দেই, উদাহরণগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, জিনিসটা দেখবা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 নম্বর উদাহরণ তোমাদের জন্য আমার, সেটা হচ্ছে সরি, 1 নম্বর উদাহরণটা কি? নিচের কোনটি সবার আগে, দেখো সবার আগে বিজারিত হবে? তোমার অপশনে আছে পটাশিয়াম, 4টা দেখে দেখে উত্তর করো। ঠিক আছে? পটাশিয়াম, সোডিয়াম, আয়রন এবং কপার। বলো তো কোনটা সবার আগে বিজারিত হবে? আচ্ছা, আমি এটা অ্যান্সার করতে থাকো, অ্যান্সার করলে দেখবা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আজকে মনে হয় নেট খুব ডিস্টার্ব করতেছে, তাই না? অনেকেরই নেট ডিস্টার্ব করতেছে, আমি কমেন্ট দেখে যেটা বুঝতে পারতেছি। আমার বাসায়ও নেট খুব ডিস্টার্ব করতেছে, বুঝছো? গতকালকে আমি মনে হয় 1 ঘন্টার একটা ভিডিও দেখছি, 3 থেকে 3.5 ঘন্টা লাগে, বারবার বাফারিং করতেছে। বুঝতেছি না কোনো নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে কিনা। এই যে দেখো, হ্যাঁ ভেরি গুড, তোমরা যে উত্তর দিয়েছো কপার। কিন্তু আমি যদি সবার আগে না বলে বলতাম নিচের কোনটি সবার পরে বিজারিত হবে, তাহলে উত্তরটা কি হইতো? দেখো, সবার পরে বিজারিত হবে, উত্তরটা কি হইতো তখন? পটাশিয়াম, তাই না? কিন্তু হ্যাঁ,
সবার পরে হলো পটাশিয়াম। এখন মনে করো পটাশিয়াম এটা বাদ দিলাম, জারণ বিজারণের ব্যাপারটা আমি বাদ দিলাম। আমি এবারে নিয়ে আসলাম, এবার আমি যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে নিচের কোনটি বিজারণ বিভবের মান বেশি? পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, সিলভার। দেখি তোমাদের অ্যান্সারটা কি হয় তখন। সিলভার, ভেরি গুড। বিজারণ বিভবের মান বেশি হবে কার? সিলভারের। কারণ কি, এই যে দেখো বিজারণ বিভবের উচ্চক্রম বলছিলাম না, উচ্চক্রম মানে কি উপর থেকে নিচে বিজারণ বিভবের মান বাড়বে, তাই না? তার মানে কি উপরের গুলা বিজারণ বিভবের মান কম আর নিচের গুলার মান কি বেশি, তাই না? তাহলে আমি আশা করি জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর কিন্তু বিজারণ বিভবের মান বেশি, ঠিক আছে, কিন্তু তোমাকে যদি বলতো নিচের কোন মূলটি সব থেকে বেশি শক্তিশালী, এখন আর প্রশ্ন বিজারণ বিভবের মান বেশি না, আমি কেটে দিলাম সব থেকে শক্তিশালী, তখন অ্যান্সারটা কি হইতো দেখি। আচ্ছা, অনেকেই অ্যান্সার দিছো অরাম গোল্ড না? হ্যাঁ, অরাম গোল্ড আপা। আমি যদি ভুলে অরামকে সিলভার বলে থাকি, অরাম গোল্ড, মাঝে মাঝে স্লিপ অফ দ্য টাঙে অরামটা আমার সিলভার চলে আসে। অরাম মানে গোল্ড, ঠিক আছে। এটা হচ্ছে অনেকে পটাশিয়াম উত্তর দিয়েছো, কারণ এই চার্টে তোমার শুধুমাত্র পটাশিয়াম আছে, কিন্তু আমরা যখন পরে রাসায়নিক সিরিজটা পড়বো তখন দেখবো সবার উপরে মূলটা আসলে লিথিয়াম, এই কারণে অ্যান্সারটা হবে আসলে লিথিয়াম, ঠিক আছে। অনেকে পটাশিয়াম উত্তর দিয়েছো, এই চার্ট দেখে উত্তর দিয়েছো দেখে আমি আপাতত গ্রহণ করছি, কিন্তু পরীক্ষার হলে কিন্তু উত্তর হবে লিথিয়াম। একটু পরে আমরা যখন সক্রিয়তা সিরিজ পড়বো তখন তোমার বুঝবা, ঠিক আছে। আর পাশে দেখো একটা অ্যানায়নের চার্ট দেওয়া আছে, এই চার্টটা একবার একটু ভালো করে রিডিং করবা। অ্যানায়নের চার্টটা লেস ইম্পর্টেন্ট, কিন্তু তারপর পাশাপাশি দুইটা চার্ট আছে, একটা চার্ট থেকে এত কিছু পড়ালাম, পাশের চার্টটা থেকে যদি প্রশ্ন হয়ে যায় অ্যানায়নের চার্টটাও আমরা একটু পড়বো, কেমন? আচ্ছা, তাহলে এখানে দেখো লাস্টের লাইনটা আমাদের সবার কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে, যে দ্রবণ থেকে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা সক্রিয়তার বিপরীত, কিছুই নেই, যে নিচের দিকে চার্জ মুক্ত বেশি হচ্ছে আর নিচের দিকে সক্রিয়তা কম, ঠিক আছে। আমাদের সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা। তাহলে আমি পরের টপিকে যাই। দেখো, অ্যানায়নের ঘনমাত্রার প্রভাব থেকে তেমন কিছু পড়তে হবে না, কিন্তু আমাদের পড়তে হবে যেটা, সেটা হচ্ছে তড়িৎদ্বারের প্রভাব থেকে, ঠিক আছে। খেয়াল করো, তড়িৎদ্বারের প্রভাবে দুইটা কথা ইম্পর্টেন্ট, শুধুমাত্র দুইটা জিনিস বলবো। একটা হচ্ছে যখন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করতেছে আমি প্লাটিনাম তড়িৎদ্বার নিয়ে, তখন উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাস। কিন্তু যদি ক্যাথোড হিসাবে পারদ ব্যবহার করি তখন উৎপন্ন হচ্ছে সোডিয়াম ধাতু, ঠিক আছে। জাস্ট এই দুইটা জিনিস পড়বো। তাহলে তড়িৎদ্বারের প্রকৃতি থেকে দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে যখন আমি প্লাটিনাম নিচ্ছি তখন উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস, এবং যখন আমি পারদ নিচ্ছি তখন উৎপন্ন হবে সোডিয়াম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো নিচে দেখো, এই জায়গাটায় আসো, 4.4.5 শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, ঠিক আছে। এখানে দেখো 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। 100% দাগানো আছে, আমরা খুব ভালোভাবে এই 6টা পয়েন্ট পড়বো, বোঝানোর কিছু নেই, আমাদের এটা একটু মুখস্থ করে নিতে হবে, কেমন? এরপরের টপিকে আসি। এই যে দেখো ধাতুর সক্রিয়তা সিরিজ, তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম, তাই না? এই যে দেখো প্রথম মৌলটা হচ্ছে লিথিয়াম, এবং খেয়াল করো কত বড়, তাই না? এত বড় জিনিস মনে রাখা আসলে খুবই কঠিন, এবং এই জিনিস সহজ করার জন্য তোমরা অনেক অনেক রকমের ছন্দ পড়ো, এটা আমি জানি। তো আমরা মেডিকো থেকেও তোমাদের জন্য একটা ছন্দ দিই, কেমন? ঠিক আছে, তাহলে আমরা ছন্দটা সবাই মিলে শুনি, এবং এই ছন্দটা তোমাদের কম্প্যানিয়ন বুকে আছে, ঠিক আছে। এই ছন্দটা কম্প্যানিয়ন বুকে আছে, সো সমস্যা হবে না, ঠিক আছে। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনো। ছন্দটা হচ্ছে, আমরা সবাই জানি ও আচ্ছা আপু, জেড এর মানে ক্ষেত্রে যদি এ ইউ লেখা থাকে তাহলে আমি ওটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। আমি আবার যাচ্ছি আমার স্লাইডে, নিউজ লেয়ার,
আমি পাওয়ার পয়েন্টটাতে যাচ্ছি। ঠিক আছে, দাঁড়ান, কোথায় আছে এই জিনিসটা? এইটা না, আচ্ছা সরি ভাইয়া, পরে এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এটা সিলভার মানে হচ্ছে এজি হবে, ঠিক আছে, সিলভার হচ্ছে এজি হবে। থ্যাংক ইউ যে ক্যাচ করে দিয়েছো ব্যাপারটা, এটা হচ্ছে এজি হবে। এটা যদি ভুল থাকে কম্পেনিয়ন বুকে একটু কারেকশন করে নিই, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। সিলভার মানে এজি এবং জেড এর মান হচ্ছে 0.001.118, ঠিক আছে। ওকে, আচ্ছা তোমাদের যাদের নেটের সমস্যা হচ্ছে কিছু তো করার নাই ভাইয়া, ক্লাসটা সেভ থাকবে, পরে একটু দেখে নিও কষ্ট করে, কেমন? আচ্ছা, তাহলে আমি নিউ শেয়ারে চলে যাই, কেমন? আমি যেখানটায় চলে গিয়েছিলাম, আমি ছন্দটা দিয়ে দিই। আচ্ছা, ফাহিম স্যার যে দিছে, শাকিল ভাইয়া পড়িয়েছিলেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের যে ছন্দ প্রেফার্ড সেই ছন্দ পড়তে পারো, আমার কোনো সমস্যা নেই। তোমরা যতক্ষণ পর্যন্ত পরীক্ষার হলে অ্যান্সার ঠিক দিতে পারতেছো, কারোর কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমার ছন্দটা হচ্ছে ব্রেটলিকে নিয়ে। তোমাদের কি কারোর ব্রেটলিকে মনে আছে? আমাদের সময় খুব হার্ড থ্রব একজন ফাস্ট বলার ছিলেন, ও ছিল ব্রেটলি, অস্ট্রেলিয়ান একজন বলার। তোমাদের মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন যদি দেখে থাকো, একবার একটা প্রশ্ন হয়েছিল বুঝছো, যে কোন ক্রিকেটার, সরি ডেভিড বেকহাম কে ক্রিকেটার, ফুটবলার, বেসবলার, টেনিস প্লেয়ার, তাই না? এই প্রশ্নটা একবার আসছিল। ডেভিড বেকহাম হচ্ছে ফুটবলার ছিলেন, এরকম ব্রেটলি একজন ক্রিকেটার। আমার ছন্দ হচ্ছে ওকে নিয়ে, ঠিক আছে। লিকে, সে বাড়ি কিনতে চায়, ঠিক আছে, সে বাড়ি কিনতে কে হেল্প করবে? বাড়ি কেনাতে ম্যাকগাইভার হেল্প করবে। ম্যাকগাইভার সব সমস্যা আসান, তাই না? মনে হয় যারা দেখছো ম্যাকগাইভার সব প্রবলেম সলভ করতে পারে। তাই লিকে বাড়ি কেনাতে ম্যাকগাইভার চলে আসছে। ম্যাকগাইভার কই আসছে? যেহেতু সে ব্রেটলি, সে তো একটা দামি জায়গায় বাড়ি কিনবে, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, সে বাড়ি কিনবে ম্যানিলাতে। লিকে বাড়ি কেনাতে ম্যাকগাইভার এলো ম্যানিলাতে, ঠিক আছে। এরপরে দেখো, যেন কবে ফিরে। আমাদের সমাজে বিসিএস ক্যাডারের অনেক মূল্য না, ক্যাডার খুঁজতেছে এদেরকে। যেন কবে ফিরে ক্যাডার কনিসনকে পাবে হায়। সে এখনো পায় নাই, কবে যে পাবে আমরা ওয়েট করতেছি। এরপরে তো আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি, কালো হাজি আজ পেটাবে আমায়, কেমন? এখন দেখি আমি ছন্দের নিচে নিচে লিখতে থাকি। লি দিয়ে আমরা বুঝবো লিথিয়াম, লি এর পরে কে দিয়ে আমরা বুঝবো পটাশিয়াম, বাড়িতে বেরিয়াম, কেতে ক্যালসিয়াম, নাতে সোডিয়াম, ঠিক আছে। এই যে কেনাতে পর্যন্ত হলো, সে কেনা পর্যন্ত একটা ডিসিশন নিচ্ছে, এই পর্যন্ত আমরা একটু ছক করি, কারণ এখানে একটা স্পেশাল জিনিস আছে, একটু পর বলতেছে। এখনই বলে দিই, দেখো এখান থেকে আমি যদি মৌলগুলো গুনি, এটা 1 2 3 4 5, 5টা মৌল না? দেখো 5-এর পা, পানির পা, ঠিক আছে। এই 5টা মৌল করবে কি, পানি থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারবে, ঠিক আছে। তাহলে কিনা ফেলছে, কেনা পর্যন্ত আমরা একটা স্টপ দেই এবং গোল করে রাখি, ঠিক আছে। ফেলিক্স জান, জোয়ান বয়সে আইপিএল এ ওর কত খেলাই দেখছি ভাইয়া। এটা তো আমরা বলবো, আমরা যখন ছোট ছিলাম তখন ও খুব হট টপ ছিল বুঝছো, আমাদের সবার ক্রাশ ছিল, একদম ইউনিভার্সাল ক্রাশ ছিল ব্রেটলি। এখন তো বুড়ো হয়ে গেছে, কতদিন দেখি না, ঠিক আছে। এরপর দেখো ম্যাকগাইভার এলো ম্যানিলাতে, ম্যাকগাইভার দিয়ে আমরা বুঝবো, ম্যাকগাইভার এলো হচ্ছে অ্যালুমিনিয়াম, ম্যানিলা মানে ম্যাঙ্গানিজ। যেন কবে ক্রোমিয়াম ফিরে আয়রন, ক্যাডার দিয়ে ক্যাডমিয়াম। ক্যাডারকে আমি আলাদাভাবে ইম্পর্টেন্স দিচ্ছি, তাই না? এই ক্যাডারটা একটু গোল করো, খেয়াল করবা ক্যাডার পর্যন্ত মোট মৌল হচ্ছে 12টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 কেন বললাম বলো তো? 12 নাম্বার মৌল হচ্ছে ক্যাডার। এই ক্যাডার সহ 12টা মৌল বাষ্প,
ঠিক আছে, অর্থাৎ পানির যে স্টিম বা গ্যাস পানি বা স্টিম থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারবে। আর এরপরে দেখো কনিসন্ত কোবাল্ট নিকেল স্টেনাল পাবে মানে প্লাম্বাম হাই মানে হাইড্রোজেন, কালো হাজি, কালোতে হচ্ছে কপার, হাজি মার্কারি, আজ মানে সিলভার এজি, ঠিক আছে এজি, এটা আমি প্রায় ভুল করি, সিলভারকে আমি ভুলে এইও লিখে ফেলি, সরি তোমাদের একটু কমপ্লিকেশন হয়ে গেছে, পেটাবে প্লাটিনাম, আর আমায় এ ইউ, ঠিক আছে। তাহলে এই ছন্দটা। আর আরেকটা জিনিস, এই হাইড্রোজেন হাই, কত আফসোস আমাদের, এই হাইড্রোজেনের উপরে সকল মৌল যে কোনো যৌগ থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে, শুধু পানি আর বাষ্প না, পানি থেকে প্রতিস্থাপন করতে পারবে প্রথম 5টা, অর্থাৎ কিনে ফেলছে পর্যন্ত, আর বাষ্প থেকে প্রতিস্থাপন করতে পারবে মিস্টার ক্যাডার পর্যন্ত। এভাবে মনে রাখবো আমরা, ঠিক আছে। আচ্ছা, ক্লাস 10-এ ছন্দ টানা এখন আর হবে না, ক্লাস 10-এ খুব অল্প কিছু মৌল ছিল, তো এখন তো অনেক মৌল, দেখো ছন্দ টানা একটা রচনা হয়ে গেছে, ঠিক আছে। যে যে ছন্দই পড়ো, যতক্ষণ পর্যন্ত তোমরা অ্যান্সার করতে পারতেছো আমার কোনো সমস্যা নাই, কিন্তু ভালো করে মনে রাখো ক্যাডার হচ্ছে 12 নাম্বার মৌল, এই 12 নাম্বার পর্যন্ত মৌল বাষ্প থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে, কে নাতে না হচ্ছে 5 নাম্বার পর্যন্ত মৌল, এরা হচ্ছে পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। এখন তোমরা বলতে পারো এই জিনিসের ইম্পর্টেন্স কি, খেয়াল করো, আমি আমাদের জায়গাটায় চলে যাই, এই যে দেখো প্রথম 5টা মৌল, যে সোডিয়াম পর্যন্ত 5টা মৌল পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে, এই ক্যাডমিয়াম পর্যন্ত মৌল বাষ্প থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। এত সুন্দর একটা জায়গা থেকে প্রশ্ন না এসে পারে, অবশ্যই এখান থেকে প্রশ্ন হবে, ঠিক আছে। এরপরে দেখো ধাতুর বিজারণ ক্ষমতা বৃদ্ধি করুন। এখন তোমরা বলতে পারো আপু উপরের দিকে বিজারণ ক্ষমতা বাড়ে, হ্যাঁ এটা ঠিক, বিজারণ ক্ষমতা উপরের দিকে বাড়ে, কিন্তু বিজারণ বিভব কম, এটা মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে। উপরের মৌলগুলোর বিজারণ ক্ষমতা বেশি মানে এরা শক্তিশালী বিজারক, এটা একটু লিখে নাও, ঠিক আছে, শক্তিশালী বিজারক কিন্তু এর বিজারণ বিভব কম, অর্থাৎ শক্তিশালী বিজারকের বিজারণ বিভবের মান কম, এটা লিখে নাও, এই ছকটা যেখানে আছে বা যেখানে লিখতেছো এই কথাটা লিখে নাও একটু, শক্তিশালী বিজারকের বিজারণ বিভবের মান কম, ঠিক আছে। এটি কনফিউজ করা কিন্তু যাবে না, কনফিউজিং কিন্তু কনফিউজ করা যাবে না। ঠিক আছে, আর একটা যদি যে ব্রেথ লিখে নিয়ে কমেন্ট করছে আমি তাকে আজকে ব্লক করব, ঠিক আছে। এখন ব্রেথ লিখে নিয়ে কথা বলা বন্ধ করো। হ্যাঁ, ক্লাসে চলে আসে, ঠিক আছে। এই যে দেখো হাইড্রোজেনের উপরে সকল মৌল হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে এবং নিচের কোনো মৌল হাইড্রোজেনকে কোনো মৌল থেকে প্রতিস্থাপন করতে পারবে না। এই যে তোমাদের ছন্দটা কম্পেনিয়ন বুকে তোমাদের জন্য দেওয়া আছে, তোমরা কম্পেনিয়ন বুক থেকেও দেখে নিতে পারো, আমি তোমাদেরকে লিখিয়ে পড়িয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি তোমাদের জন্য দুটো অবজেক্টিভ নিয়ে আসছি। 12 নাম্বার অবজেক্টিভটা সবাই দেখতে পাচ্ছ? বলো 12 নাম্বার অবজেক্টিভটা উত্তর কি হবে? পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে কে, পারে না কে, পারবে না কে? আরে আমি এটা বলি নাই যার বিজারণ বিভব বেশি তার বিজারণ ক্ষমতা বেশি, আমি বলছি যার বিজারণ বিভব বেশি সে আগে বিজারিত হবে, এটা বলছি, ঠিক আছে। এখন খেয়াল করো আপুরা, আমরা কি জানি আপু ভাইয়ারা, বিজারিত কারা হয় দেখো মনে আছে কিনা, যা যা বি 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 যা, যা যাবি মানে কি জারক, জারণ শেষে বিজারিত হয়, আর বিবিজা মানে কি বিজারক বিজারণ শেষে জারিত হয়।
তার মানে যারা আসলে আগে বিজারিত হচ্ছে অর্থাৎ বিজারণ বিভবের মান বেশি তারা কি বলো আমাকে। এখানেই দেখো বিজারিত হয় কারা, জারকরা, তারা আসলে জারক। ভাইয়া যে আগে বিজারিত হবে সে বিজারক না, যে আগে বিজারিত হবে সে জারক, আর যে আগে জারিত হবে সে হচ্ছে বিজারক। এটা হচ্ছে একদম জারক বিজারকের বেসিক কনসেপ্ট, একেবারে বেসিক কনসেপ্ট। এই সংজ্ঞাটা তো আমরা সবাই পড়ে আসছি, 7-8 থেকে জারক বিজারকের সংজ্ঞা পড়ে আসছি, ঠিক আছে। যার বিজারণ বিভবের মান বেশি সে আগে বিজারিত হবে, অর্থাৎ সে শক্তিশালী জারক। আর যার বিজারণ বিভবের মান কম সে শক্তিশালী বিজারক। বিজারণ বিভবের মান কম সে হচ্ছে শক্তিশালী বিজারক, ঠিক আছে। আর যার মান বেশি সে কি হবে, সে হবে দুর্বল বিজারক। আর আমরা কি জানি পৃথিবীর সবকিছুই পরিপূরক, যে দুর্বল বিজারক সে কি হবে, সে শক্তিশালী জারক হবে, ঠিক আছে। আচ্ছা আমি এই জিনিসটা আরেকবার ক্লিয়ার করব তোমাদেরকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, একটু পরে একদম পানির মতো সহজ হয়ে যাবে। তার আগে আমাকে তোমরা 12 নম্বর প্রশ্ন উত্তরটা বলো। সবাই 12 নম্বরের তো উত্তর দিছো, 13 নম্বরেরও উত্তর দিছো, 12 উত্তর ডি, ভেরি গুড। পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না নিচের কোনটি, ক্রোমিয়াম। আমি বলছিলাম প্রথম 5টা প্রতিস্থাপন করতে পারে, ভেরি গুড। আর পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না কোনটি, যে ক্যাডমিয়ামের নিচে যে থাকবে সে। এটাও হচ্ছে তোমার 13 উত্তর ডি, ভেরি গুড। তোমরা যারা পারছো জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে। এরপরের প্রশ্ন আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আমি তোমাদেরকে আবার ক্লিয়ারলি জিনিসগুলো বুঝাই দিব, ঠিক আছে। খেয়াল করো এইখানটায় আমরা সহজভাবে মনে রাখবো, সেটা হচ্ছে সক্রিয়তা সিরিজের উপরের দিকের মৌল, তাই না। খেয়াল করো উপরের দিকের মৌল মানে অধিক সক্রিয়। আমার দেখো আমরা সবসময় এইভাবে মনে করবো, মনে করো তোমার কাছে লিথিয়াম আছে আর সোডিয়াম আছে, এই দুইটা মৌলের মধ্যে অধিক সক্রিয় কে, যে উপরের দিকে সবার উপরের মৌল লিথিয়াম, তার মানে বেশি সক্রিয় হচ্ছে লিথিয়াম। সবল বিজারক, এরা সবল বিজারক, তার মানে সবল বিজারক একটু আগে কি বলছে, বিজারণ বিভবের মানের কম, ঠিক আছে। এবং দুর্বল জারক, আমি একটু আগে তোমাদেরকে বললাম যে পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত, যে সবল বিজারক সে দুর্বল জারক, যেহেতু সে দুর্বল জারক। আচ্ছা বিফোর তোমরা আস্ক করো এটা কোথায় আছে, এটা কম্পানিয়ন বুকে আছে, ঠিক আছে। কম্পানিয়ন বুকে দেখো বিফোর দে আস্ক করো, সরি দুর্বল জারক সে কি হবে, সে পরে জারক জারণ শেষে বিজারিত হয়, সে পরে বিজারিত হবে, ঠিক আছে। তোমরা কম্পানিয়ন বুকের 2 নম্বর পয়েন্টের পাশে এটা একটু লিখে নাও, বিজারণ বিভবের মান কম, আর 3 নম্বর পয়েন্টের সাথে লিখে নাও এরা পরে বিজারিত হবে, কেমন। এরপরে দেখো নিচের দিকে মৌলকে প্রতিস্থাপন করতে পারে, এটা আমরা সবাই জানি, এরা অ্যানোড হিসাবে কাজ করে এবং দ্রবণ চাপের মান বেশি, এটা আমি একটু পরে বুঝাচ্ছি কেন। এটা ক্যাটায়ন দুর্বল জারক অলরেডি বলে দিছে, এবং নিচে মৌলের দ্রবণ সংরক্ষণে পাত্র হিসাবে ব্যবহার করা যাবে না। তোমরা কম্পানিয়ন বুকে দেখবে এই না কথাটা উঠে নেই, ঠিক আছে, এই নাটা তোমরা একটু লিখে নাও। আমাকে দেখতে না পারলেও হবে ভাইয়া, পুরা তোমরা লেকচার দেখো, ঠিক আছে, আমায় দেখার মতো কিছু না, তোমরা এই নাটা একটু লিখে নিও, কেমন। তাহলে আশা করি এই জায়গাটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এই 2 নম্বর পয়েন্টের সাথে একটু লিখে নাও যে সবল বিজারক অর্থাৎ বিজারণ বিভবের মান কম, দুর্বল জারক অর্থাৎ পরে বিজারিত হবে। এইটুকু লিখে নিলে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। পরে বিজারিত হওয়া মানে কি, পরে চার্জ মুক্ত হওয়া, তাই না। এটা একটু তোমাদের কম্পানিয়ন বুকে যেখানে 8টা পয়েন্ট লেখা আছে সেখানে লিখে নাও। আচ্ছা সবার কাছে কি জিনিসটা এখন ক্লিয়ার, ভেরি গুড, সবার কাছে ক্লিয়ার। তাহলে আমি এখন পরের টপিকে একটু যাই। পরের টপিক মানে কি, আমি এখন তোমাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে আসছি, ওই প্রশ্নগুলো আমরা সবাই মিলে সলভ করব। এই যে দেখো 1 নম্বর প্রশ্ন, দেখো নিচের কোনটি কম সক্রিয় বিজারক, বলো তো উত্তর কি হবে।
5-6 আমি একটু পরে বুঝাই দিচ্ছি। সিলভার, ভেরি 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 গুড। নিচে কোনটি কম সক্রিয় বিজারক হবে? সিলভার। আর যদি কম না হয়ে বেশি সক্রিয় হইতো তাহলে তোমার উত্তর কি হইতো? লিথিয়াম, তাই না? আচ্ছা, এরপরে দেখো চলে আসি পরের প্রশ্নে। এটা কি হলো? আচ্ছা ওয়েট, ক্লিয়ার করে নি। খেয়াল করো এর পরের প্রশ্ন কি বলছে, জিঙ্কের সাথে জিঙ্ক, আমি একটা খুব গাল ভরা ইয়ের মান দিছি, এর সঙ্গে নিচের কোনটি পাত্র হিসাবে ব্যবহার করা যাবে, তাই না? বলো তো উত্তর কি হবে? খেয়াল করো এই জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট, নিচের মৌলে দ্রবণ সংরক্ষণে পাত্র হিসাবে ব্যবহার করতে পারবো না, অর্থাৎ উপরের দিকের মৌল আমি কখনোই পাত্র হিসাবে ব্যবহার করতে পারবো না। তাহলে জিঙ্কের সাথে ক্যাথোড হিসাবে কাকে আমি ব্যবহার করতে পারবো? জিঙ্ক যেহেতু অ্যানোড, পাত্র হিসাবে আমরা অ্যানোড ব্যবহার করতে পারি না, তাহলে এখানটায় আমার ব্যবহার করতে হবে জিঙ্কের নিচের দিকের মৌল, তাই না? জিঙ্কের নিচের কোন মৌল অবস্থিত? জিঙ্কের নিচে অবস্থিত মৌল হচ্ছে জেনোফিরে, আয়রন, ঠিক আছে? অ্যান্সার হবে আয়রন। তোমাদের যদি মাঝে মাঝে মনে হয় যে বুঝতে পারতেছে না, তোমরা যখন যে মৌলটা দেওয়া থাকবে খেয়াল করবা 3টা অপশন হবে ওই মৌলের, হয় আগে নয় পিছে, আর একটা অপশন হবে উল্টা দিকে। সারা পৃথিবী একদিকে আর একটা অপশন উল্টা দিকে, যে অপশন উল্টা দিকে ওই উল্টা দিকের অপশনটাই হবে তোমার উত্তর। যদি পরীক্ষার কনফিউশন হয়ে যাও, এটা একটা চোরাই টেকনিক, ঠিক আছে? ভেরি গুড, বি অ্যান্সার তোমরা সবাই দিতে পারছো। আচ্ছা, তাহলে এটা আমি ক্লিয়ার করে নিচ্ছি, তাহলে মোটামুটি এই জায়গাটুকু আমাদের ক্লিয়ার, ঠিক আছে? এর পরের টপিকে চলে যাই। ধাতু সক্রিয়তা সিরিজের গুরুত্ব তোমরা একবার একটু রিডিং পড়লেই বুঝতে পারবা, আমি এতক্ষণ ধরে জিনিসটা পড়াইতেছি, আমি একটা জিনিসও বইয়ের বাইরে থেকে বলিনি। খেয়াল করো, এই যে উপরের দিকের মৌলগুলো বেশি সক্রিয়, লিথিয়াম সব থেকে বেশি সক্রিয় বলছিলাম, 1 নাম্বার পয়েন্ট বেশি সক্রিয়। 2 নাম্বার, উপরের দিকে অবস্থিত ধাতু নিচের ধাতু থেকে, উপরের ধাতু নিচের ধাতুকে প্রতিস্থাপন করতে পারবে, 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট দেখো, উপরের দিকের অবস্থিত ধাতু সবল বিজারক, বুঝাই দিচ্ছি সবল বিজারক, এদের বিজারণ বিভবের মান কম, এদের এরা পরে সরি, যেহেতু এরা সবল বিজারক, এদের ক্যাটায়ন দেখো দুর্বল জারক এবং এরা পরে বিজারিত হবে। আর নিচের দিকের অবস্থিত ধাতু দেখো দুর্বল বিজারক এবং এটা ক্যাটায়ন সবল জারক, বুঝাই দিছে। এখানে দেখো, এখানে যখন পড়তেছে তখন মনে হচ্ছে কি বলতেছে, একবার সবল বলে একবার দুর্বল বলে, কিছুই তো বুঝি না। কিন্তু তোমরা যদি ওই 8টা পয়েন্ট মনে রাখো তখন কিন্তু মাথায় জিনিসটা ক্লিন ভাবে সেট আপ হয়ে যায়। এই কারণে তোমাদেরকে ওই 8টা পয়েন্ট দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? এই যে দেখো অ্যানোড এবং ক্যাথোড, আমি বলছিলাম উপরের দিকের মৌল অ্যানোড, তাই না? উপরের দিকের মৌল অ্যানোড, দেখো বলছে অধিক সক্রিয় ধাতুটি অ্যানোড হিসাবে কাজ করবে, তাই না? অধিক সক্রিয় ধাতু অ্যানোড, তার মানে কি কম সক্রিয় ধাতু ক্যাথোড, এটা তো মনে রাখার দরকার নেই, এটা আমি এমনি জানি। একবার দেখো ধাতু সক্রিয়তা সিরিজে নিচের দিকের ধাতু এগুলো পড়াই দিছে, ঠিক আছে? তাহলে আচ্ছা, ঠিক আছে, এইটা গেল। তাহলে তোমরা মোটামুটি ক্লিয়ার যে বইয়ের ভিতরে সবগুলো ইনফরমেশন তোমাদেরকে পড়ায় দেওয়া হয়েছে। তাহলে আমি একটু পরের টপিকে যাই। দেখো জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া। আপুরা, জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার যে তোমাদের কম্পেনিয়ন বুকে গোল্লা 2টা দেওয়া আছে, ওখানে একটা জায়গায় প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে? তোমরা একটু এই লেকচারটা তো প্রোভাইড করা থাকবে, এই লেকচার থেকে ওই প্রিন্টিং মিস্টেকটা একটু কারেক্ট করে নিও, কেমন? এখানে দেখো জারণ বিজারণ অর্ধবিক্রিয়া, এটা এই চ্যাপ্টারে পড়ানোর কিছু নেই, তোমাদের জারণ বিজারণ পড়াইছে দ্য গ্রেট রনি ভাইয়া, ঠিক আছে? আশা করি তোমাদের সবার কাছে জারণ বিজারণের কনসেপ্ট একদম ক্লিয়ার। তো আমি পরের টপিকটাতে যাচ্ছি, ঠিক আছে? এই 6টা পয়েন্টের বাইরে জারণ বিজারণ নিয়ে আসলে আর কিছু নাই, আসলে এটা একটা নিনজা টেকনিক, খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে? ফুল চ্যাপ্টার শেষ করবো না আপু, আমাদের আর অল্প একটু বাকি আছে। এরপরে টপিকটা দেখো লবণ সেতু। মনে রাখবা লবণ সেতুর এই যে এইটুকু ইনফরমেশন প্রত্যেকটা লাইন মুখস্থ করতে হবে, প্রত্যেকটা লাইন, ঠিক আছে? খেয়াল করো লবণ সেতুতে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট,
ঠিক আছে, এই 4টা জিনিস ট্রিপল স্টার ইম্পর্টেন্ট। আর লবণ সেতুর বৈশিষ্ট্য, এই 3টা পয়েন্ট তো পড়তেই হবে। কেমন? এরপর দেখো ধাতু অর্ধকোষে পরোক্ষ সংযোগ করতেছে, বর্তনী পূর্ণ করতেছে, নিরপেক্ষতা বজায় রাখতেছে, এগুলো তো মুখস্থ করতে হবে। আমি যেটা বললাম লবণ সেতু 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ভালোভাবে পড়বো আমরা। এরপরের টপিকে যাই। এখানে দেখো 3টা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, এই 3টা সমীকরণ পড়বো ভালো করে। আমরা এই 3টা সমীকরণ জানি, এই 3টা সমীকরণ থেকে কিন্তু ম্যাথ আসা খুবই সহজ। যোগ বিয়োগের ম্যাথ, তোমাদের অ্যানোডের বিভব দিয়ে দিবে, ক্যাথোডের বিভব দিয়ে দিবে, তোমাদের যে সমীকরণটা মনে করে যোগ বিয়োগ করতে হবে, এখান থেকে ম্যাথ আসতে পারে, স্পেশালি ডিউতে তো আসবেই। ঠিক আছে, তাহলে আমরা এই সমীকরণ দুটো পড়বো। আর আমাদের মেডিকেলে প্রশ্ন হবে নিচে কোন সমীকরণটি সত্যি, নিচে কোন সমীকরণটি মিথ্যা। ঠিক আছে, আচ্ছা কারেকশনে ভয় পেও না, আমি চ্যাপ্টারের শেষে 2টা স্লাইডে তোমাদের কারেকশন লিখে দিয়েছি। ঠিক আছে, কারেকশনে তোমরা ভয় পেও না, তোমাদের কারেকশনে দিয়ে দিব। এরপর দেখো তড়িৎদ্বার বিভব, আমি এটার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি আর একটা ক্লিন পেজে যাই। সরি, খেয়াল করো, মনে করো এটা একটা তড়িৎদ্বার, সরি তড়িৎ কোষ। এখানে আছে একটা অ্যানোড, মনে করো আর একটা ক্যাথোড। অ্যানোড ক্যাথোড পরে বললাম, একটা তড়িৎদ্বার। এখানে 2টা কাহিনী হইতে পারে, তাই না? একটা হইতে পারে কি, মনে করো এই যে ক্যাটায়ন গুলো সব এর কাছে আসছে, ক্যাটায়ন আসছে, বলতেছে আমাকে একটা ইলেকট্রন দাও, ইলেকট্রন দাও। এই তড়িৎদ্বার তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, এত করে চাচ্ছিস, আমি তোকে একটা ইলেকট্রন দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেখো তড়িৎদ্বার ইলেকট্রন যখন দিচ্ছে, কেন দিবে? কারণ একটা চাপ আসছে, তাই না? এই যে তড়িৎদ্বার ইলেকট্রন দিচ্ছে যে চাপের জন্য, সেই চাপটাকে কি বলতেছে? দ্রবণ চাপ। ঠিক আছে, এই যে ক্যাথোড এসে বারবার খালি যাচ্ছে, বলতেছে দাও দাও দাও, সে একটা দ্রবণ চাপ ক্রিয়েট করতেছে, যে কারণে ইলেকট্রন ত্যাগ হচ্ছে। তাহলে দ্রবণ চাপ কার বেশি হবে? অ্যানোডের বেশি। ঠিক আছে, কারণ সে কি করতেছে, দেখো সে ইলেকট্রন দিচ্ছে। আর তাহলে অসমোটিক চাপ কার বেশি হবে? ক্যাথোডের বেশি হবে, জাস্ট তার উল্টাটা। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন যদি হয় যে দ্রবণ চাপ কার বেশি? অ্যানোডের বেশি। কারো কি আর কোনো ক্লিয়ার আছে? সরি, কারোর কি আর কোনো কনফিউশন আছে? দ্রবণ চাপ অ্যানোডের বেশি। অসমোটিক চাপ কার বেশি? ক্যাথোডের বেশি। ঠিক আছে, তাহলে দ্রবণ চাপ অ্যানোড, অ্যানোড কারা ছিল? আমি বলছিলাম উপরের দিকের মৌলগুলো অ্যানোড, কারণ উপরের দিকের মৌলগুলো অ্যানোড, তার মানে কি এরা হচ্ছে উপরের দিকের মৌল। আর ক্যাথোড কারা হবে? নিচের দিকের মৌল, তাই না? সরি, অ্যানোডে অ্যানায়ন গুলো যাবে। ঠিক আছে, অ্যানোডে অ্যানায়ন যাবে। তাহলে আমি আবার একটু আমার মেইন যে স্লাইড ওখানটায় চলে আসি। খেয়াল করো, আচ্ছা কমেন্ট বক্সে কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না, ঠিক আছে? আমি ক্লাসটা লেকচারটা শেষ করে ফেলি। খেয়াল করো, এই যে অসমোটিক চাপ, এই জায়গাটা কি বলছে দেখো, ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি হলে দ্রবণ চাপ বেশি। ওই যে আমি ছবি দিয়ে দেখাইলাম, এই যে যেরকম মনে করো ইলেকট্রন যে তাড়াতাড়ি ত্যাগ করতে চাচ্ছে, তার দ্রবণ চাপ বেশি, যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করতেছে, এবং তড়িৎদ্বারটি অ্যানোড হিসাবে কাজ করবে। তাহলে আমরা প্রমাণ পাইলাম যার দ্রবণ চাপ বেশি সে ইলেকট্রন বেশি বেশি ত্যাগ করবে এবং সে অ্যানোড হিসাবে কাজ করবে। ঠিক আছে, আর যার ইলেকট্রন ত্যাগের প্রবণতা কম, তার দ্রবণ চাপ কম, তার অসমোটিক চাপ বেশি, সুতরাং সেটি ক্যাথোড হিসাবে কাজ করবে। ঠিক আছে, ঠিক আছে।
খেয়াল করো, হ্যাঁ জাকিয়া জাহান তুমি কথাটা ঠিক বলছো, অ্যানোডের দ্রবণ চাপ বেশি, অসমোটিক চাপ কম। আমি এটা বারবারই বলতেছি, একটা যদি বেশি হয় তাহলে তো আরেকটা কমই হবে। অ্যানোডের দ্রবণ চাপ বেশি, অসমোটিক চাপ কম। যাদের এই জিনিস বুঝতে সমস্যা হচ্ছে তাহলে আমাদের তাদের জন্য নিনজা টেকনিকে চলে যাই। নিনজা টেকনিকটা কি? নিনজা টেকনিক হচ্ছে আপু এইটা, জাস্ট এটা মনে রাখো। এই যে দেখো 5 আর 6 নাম্বার পয়েন্ট, তাই না? 5 নাম্বার পয়েন্টে কি ছিল? 5 নাম্বার পয়েন্টে ছিল হচ্ছে অ্যানোড হিসাবে কাজ করবে এবং এদের দ্রবণ চাপ বেশি। জাস্ট এইটুকু মনে রাখবো, উপরের দিকের মৌল অ্যানোড হিসাবে কাজ করবে, দ্রবণ চাপ বেশি, তার মানে কি অসমোটিক চাপ কম। ঠিক আছে, যার ওইটা বুঝতে একটু কনফিউশন হচ্ছে যে আপু কেমন জানি লাগতেছে, বা এই 5, 6 আর উপরের দিকের মৌল মনে রাখো। ঠিক আছে, বিজারণ ক্ষমতা মানে কি বিজারিত করার ক্ষমতা? হ্যাঁ আপু, বিজারণ ক্ষমতা মানে বিজারিত করবে, অন্যকে বিজারিত করবে, বিজারক অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। ঠিক আছে, এটা আমি নেক্সট ক্লাসে আবার তোমাদেরকে ক্লিয়ার করব, ওখানে এই বিজারিত জারিতর ব্যাপারটা আরেকবার আছে। ঠিক আছে, কোনো কনফিউশন টেনশন করো না, আজকে ক্লাসটাতে যতটুকু পড়ানো হয়েছে অতটুকু পড়ো, অতটুকু বুঝো, নেক্সট ক্লাসে আমি আবার বলবো তোমাদের, কেমন? আচ্ছা, এখানে তাহলে কে বলতেছিল যে আরেকবার একটু বুঝাই দিতে চাচ্ছ? আচ্ছা, কমেন্ট বক্সে আননেসেসারি কমেন্ট করো না, ঠিক আছে? যে যা বলছে তাকে সেটার জন্য সাফার করতে দাও। তোমরা কেন সাফার করতেছো? তোমরা ক্লাস করো, তাই না? 8 নং, ও আচ্ছা 8 নংটা আমি আরেকবার বলে দিচ্ছি। নিচের মৌলের দ্রবণ সংরক্ষণে পাত্র হিসাবে ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে মনে করো আমি লিথিয়াম, না লিথিয়াম বাদ দিয়ে আমি মনে করো কপার সংরক্ষণ করতে চাচ্ছি, আমি একটা পাত্র নিব, একটা পাত্রে তো রাখতে হবে, তাই না? কিন্তু উপরের দিকের মৌলগুলোতে যদি আমি সংরক্ষণ করি, মনে করো লিথিয়ামের ভিতরে আমি কপার রাখলাম, লিথিয়াম কি হবে? ক্ষয়প্রাপ্ত হবে, কারণ লিথিয়াম তখন অ্যানোড হিসাবে কাজ করবে আর কপার ক্যাথোড হিসাবে কাজ করবে এবং একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। এই কারণে আমরা উপরের দিকে মৌলগুলোকে পাত্র হিসাবে রাখতে পারি না। আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়া অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, মনে আছে? এটা 9-10 পড়া, আর পরের টপিক মানে পরের ক্লাসে আরো বিস্তারিত পাওয়া তোমরা এটা। এই কারণে আমরা পাত্র হিসাবে কখনোই লিথিয়ামকে ব্যবহার, মানে উপরের দিকের মৌল, কপারকে যদি আমি পাত্র হিসাবে ব্যবহার করতে হয়, কপারের নিচে কার আছে? কালো, হাজি, আজ, পেটাবে, আমায়, এগুলোকে পাত্র হিসাবে ব্যবহার করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখানে একজন বলছে বিজারণ বিভব যদি বেশি হয় ইলেকট্রন ত্যাগের ক্ষমতা কি বেশি না কম? আপু ভাইয়া, বিজারণ বিভব আসলে ইলেকট্রন ত্যাগের ক্ষমতার সাথে সম্পর্কিত না, বা তুমি ইলেকট্রন ত্যাগের ক্ষমতার সাথে বিজারণ বিভবের কোনো লিনিয়ার সম্পর্ক স্থাপন করতে পারবা না। তোমাকে বিজারণ ক্ষমতা কিভাবে বের করতে হবে? দেখো, বিজারক বিজারণ শেষে জারিত হয়, তাই না? তোমাকে এইভাবে বের করতে হবে যে বিজারণ ক্ষমতা বেশি, এটার মানে সে সহজে বিজারিত করতে পারবে অন্যকে এবং নিজে জারিত হতে পারবে। তোমাকে জিনিসটা এভাবে চিন্তা করতে হবে। তুমি ইলেকট্রনের নাম্বারের সাথে এই জিনিসটাকে কনফিউজ করে ফেলো না, দুটো আলাদা জিনিস এবং দুটো কমপ্লিকেটেড জিনিস, ওটা লাগবে না আমাদের, ঠিক আছে? হ্যাঁ, অর্থাৎ যাকে সংরক্ষণ করব তার নিচের মৌলগুলো হবে পাত্র। ভেরি গুড। আচ্ছা ভাইয়া আপুরা, বারবার বলতেছি, শোনো, তোমরা যখন বড় হবা তখন দেখবা রাস্তায় কত মানুষ কত কথা বলবে, এইসব কথাকে পাত্তা দিবা না, ঠিক আছে? এরা পাত্তা পাওয়ার যোগ্য না। তোমার সময়, তুমি এদেরকে যতটুকু সময় দিচ্ছ, তুমি এদেরকে যতটুকু পাত্তা দিচ্ছ, ওদের লাইফে অ্যাচিভমেন্ট ঠিক এতটুকুই, ঠিক আছে? এর বেশি অ্যাচিভমেন্ট আসলে কিছু নাই। ওকে, ওদেরকে পাত্তা দেওয়ারও কিছু নাই। তাহলে আমার ক্লাস শেষ, ঠিক আছে? কারোর যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে এখনই কমেন্ট করো, আমি বুঝাই দিই, তারপর আমি ক্লাস থেকে চলে যাব। ঠিক আছে, কারো কি কোনো কিছু বুঝতে কোনো সমস্যা আছে? আর তোমাদেরকে আমি বলেছিলাম আমি সলভ, যেগুলো একটু ক্লিন আছে বা আচ্ছা, যে এই কমেন্টটা করছে তাকে ব্লক করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আমাদের যে মেডিকো টিচার্স প্যানেলের যিনি ছিলেন উনি ব্লক করে দিচ্ছেন। তোমরা এত প্যানিক হও না, ঠিক আছে?
আচ্ছা, এখানটায় হচ্ছে এই যে দেখো শেষের দিকে আমি তোমাদের কারেকশন গুলো দিয়ে দিয়েছি, কোথায় কিভাবে কারেকশন হবে বলা আছে, তোমরা একটু বইটা মিলাই কারেকশন গুলো করে নিও কেমন। ছোট ছোট কিছু প্রিন্টিং মিস্টেক, কিন্তু এই চ্যাপ্টারটা তো বুঝছো, প্রিন্টিং মিস্টেক যদি কপারের জায়গায় কোবাল্ট হয়ে যায় তাহলে তোমার প্রশ্ন ভুল হয়ে যাবে কেমন। এই জিনিসগুলো এই কারণে ঠিক করে দেওয়া হয়েছে। আচ্ছা, নির্দেশকের কোন ছক ভাইয়া আপুরা? নির্দেশকের কোন ছক? সুপার কন্ডাক্টরের নামগুলো আরেকবার একটু বলেন। আচ্ছা, আমি প্রথম দিকে চলে যাচ্ছি। এই যে সুপার কন্ডাক্টরের নাম হচ্ছে, একটা নাম নিবেডিয়াম জার্মেনিয়াম, আর একটা নাম ইউরেসিয়াম বেরিয়াম কপার অক্সাইড, ঠিক আছে। আর এই চ্যাপ্টারের উপর পার্টটা আমি আজকে নিলাম। অ্যালকোহলের ইলেকট্রিক ধ্রুবকের মান নতুন এডিশনে 30 দেওয়া আপু, পুরনো এডিশনে মনে 20 না 25 দেওয়া ছিল। নির্দেশক তো আপু এই চ্যাপ্টারের না, তোমরা এই চ্যাপ্টারের নির্দেশক কই পাইলা? সক্রিয়তা সিরিজের উপরের দিকে মূল, ঠিক আছে, সক্রিয়তা সিরিজের উপরের দিকে মূল, এটা লেখা আছে তোমাদের কম্পেনিয়ন। কালেকশনের স্লাইড শো আপু এটা আসলে আমি দিয়ে দিব, তো এই কারণে আমি শো করি নাই, তোমরা চাইলে পরে একটু দেখে নিও, বা এখানটাও দেখাই দিচ্ছি, ক্লাসের ভিতর তো আমি বলেই দিছিলাম। আপু বিজারণ ক্ষমতা এবং বিজারণ বিভব ব্যস্তানুপাতিক, হ্যাঁ টিএম রাফসান জানে সুষমা বিজারণ ক্ষমতা এবং বিজারণ বিভব ব্যস্তানুপাতিক। আপু 8 নং পয়েন্ট আসলে এখন আর আবার বলার সময় নাই, আজান দিয়ে দিচ্ছে, যে 8 নম্বর পয়েন্ট আবার বুঝতে চেয়েছো ক্লাসটা একটু টেনে দেখো, আর এটা আগামী ক্লাসে আরো ভালোভাবে বুঝাই দেওয়া হবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে ধীরে ধীরে চ্যাপ্টার যত আগাচ্ছে ওই 8টা পয়েন্ট তোমাদের বারবার হেল্প করবে, ঠিক আছে। আপু ম্যাথ আর এক্সট্রা কি কি লাগবে এই পার্টে? এই পার্টে এইটুকু ম্যাথ আমি আজকে ক্লাসে যতটুকু পড়িয়েছি অতটুকু ম্যাথ ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট, বাকি ম্যাথগুলো তোমরা পরবর্তীতে পড়বা, ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমি বাকি ম্যাথগুলো দেখিয়ে দিব। সক্রিয়তা সিরিজের উপরের দিকের মানের মানে কি? সক্রিয়তা সিরিজের উপরের দিকে যে মৌলগুলো অবস্থিত, যেরকম লিথিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম, ঠিক আছে। আর 3 বা 4 নাম্বার পয়েন্টটা, এরা হচ্ছে দুর্বল জারক এবং নিচের মৌল প্রতিস্থাপন করতে পারে। ভাইয়া 4 নম্বর পয়েন্ট আসলে নতুন করে বোঝানোর কিছু নেই, এটা 9-10 থেকে পড়ে আসতেছো। একটা অধিক সক্রিয় মৌল একটা কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপন করতে পারে, ঠিক আছে। আর 3 নম্বর পয়েন্ট দুর্বল জারক, আমি বলছি উপরের দিকে মৌল সবল বিজারক মানে কি, প্রকৃতির নিয়ম, সে যেহেতু সবল বিজারক সে দুর্বল জারক হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো মতো পরীক্ষা দিও, সবাই ভালো নাম্বার পাও, কেমন? আল্লাহ হাফেজ।